লজ্জা করবে কেন? ভালোবাসা কি অপরাধ নাকি? নাকি ভালোবেসে আপন করতে চাওয়া অপরাধ? কিসের ভালোবাসার কথা বলছেন আপনি? আপনি ভুলে যাবেন না, আপনি আমার সিনিয়র আপু। আর কিভাবে পারছেন আপনি এমনটা করতে পারেন? শোনো ঈশান, ছোট বড় বুঝি না, আমি তোমাকে ভালোবাসি তাই নিজের করে পেতে চাই। ভালোই ভালোই রাজি হয়ে যাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি করবেন আপনি করেন, আমি যাচ্ছি। ঈশান চলে যেতে নিলে তুলি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জান, আমাকে একটু বোঝো। আমি তোমাকে কতটা চাই বুঝতে পারছো না? আমার হৃদস্পন্দনের শব্দ কি তুমি শুনতে পাচ্ছ না? তুলির কথায় ঈশান অনুভব করলো তুলির হার্টবিট খুব দ্রুত চলছে, যেন যে কোনো সময় বাইরে চলে আসবে। ঈশান এসব কিছু পাত্তা না দিলে চলে যেতে নিল। তখনই তুলি তার পকেট থেকে একটা বন্দুক বের করে নিজের মাথায় ঠেকালো। তারপর বলল, ঈশান, তুমি আমাকে যদি বিয়ে না করো তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। ঈশান পিছনে তাকিয়ে দেখলো তুলি নিজের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ঈশানের শরীর সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, এমনটা করবেন না আপু। আপনি কি আমাকে জেলের ভাত খাওয়াতে চান নাকি? বিয়েটা করে নাও ঈশান, তোমারই ভালো হবে। কিসের ভালো হবে? আপনার মতো একটা সিনিয়র মেয়ে বিয়ে করতে হবে, আবার বলছেন ভালো হবে? কেন, সিনিয়র হলে সমস্যা কি? জীবনে কি কেউ সিনিয়র মেয়ে বিয়ে করে নাই? হুম, করছে, কিন্তু আমি করতে পারবো না। আমার পছন্দ না সিনিয়র মেয়ে মানুষ। আমার মা কখনো মানবে না সিনিয়র মেয়ে। কেন পছন্দ না? আপনাকে আমি বলতে বাধ্য না। তুলি তাকিয়ে রইল ঈশানের দিকে। তার চোখে আগুন জ্বলছে রাগে। তুলি বুঝতে পারলো না ঈশান হঠাৎ কেন এতটা রেগে গেল। তুলি বলল, শোনো ঈশান, তুমি যদি মনে করো আমাকে রাগ দেখিয়ে পিছু হটাতে পারবে, তাহলে ভুল ভাবছো। আজ আমাদের বিয়ে হবে এই কাজই অফিসে, আর না হলে আমার লাশ বের হবে। ঈশান হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারলো আজ আর বিয়ে না করে এখান থেকে ফিরতে পারবে না। তুলি এক প্রকার জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে ঈশানকে বিয়ে করে ফেললো। সারাটা সময় ঈশান শুধু মুখে আগুন নিয়ে বসেছিল, চেয়েও কিচ্ছুটি বলতে পারলো না। কাজে তাদের বিয়ে পড়ানো শেষ করলো। সেই মুহূর্তে তুলির বান্ধবীগুলো হইচই করে উঠলো। তারা ছিল এই বিয়ের সাক্ষী। ঈশান বিরক্তি হয়ে তাদের দিকে তাকালো। সিনিয়র মেয়েগুলো আসলে বজ্জাতের হাড্ডি, এরা কাউকেই পরোয়া করে না। বিয়ে শেষ হতেই তুলি ঈশানের হাত ধরে বলল, চলো সোনা, বাড়ি যাই। বাড়ি মানে কার বাড়ি? বিয়ের পর মেয়েরা কার বাড়ি যায় জানো না বুঝি? তোমার বাড়ি যাচ্ছি, চলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে আমি বাড়ি নিয়ে গেলে আমার মা ঝাড়ু পেটা করবে। বৌমাকে কেউ ঝাড়ু পেটা করে না, বরণ করে। চলো তুমি আমাকে নিয়ে। কিছুতেই আমি নিতে পারবো না আপনাকে। ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। এই বলে তুলি ঈশানের হাতে হাত ধরে টেনে যেতে লাগলো। ঈশান হতভম্ব হয়ে আছে। ওর মাঝে কি রিয়েক্ট করবে সেটাই শুধু ভাবছে। ঈশানের মুখটা তখন পাকা মরিচের মতো লাল। তুলি এক হাতে ওর হাত ধরে টানতে টানতে বাড়ির দরজার দিকে নিয়ে এলো। দরজার ঘন্টা বাজতেই ভেতর থেকে ঈশানের মা ছুটে এলেন, হাতে ভেজা আঁচল, চোখে অবাক ভাব। ঈশান, তুই এই সময়ে আর তোর পাশে এইটা তুলি, সেজে গুজে মাথায় ঘোমটা কেন? আমি আপনার বৌমা, শাশুড়ি মা। মুহূর্তে ঈশানের মায়ের মুখটা থমকে গেল। হাতে থাকা আঁচলটা হাওয়ায় স্থির হয়ে গেল যেন। চোখ দুটো বড় বড় হয়ে একবার তুলির দিকে আর একবার ঈশানের দিকে তাকালেন। কি বললে তুমি? আমার বৌমা? বৌমা মানে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো? এই বয়সে তুমি আমার ছেলের বৌমা হতে এলে? হ্যাঁ মা, আমি ঈশানকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি। ভালোবাসতো মানে? লজ্জা করে না তোমার? তুমি তো আমার ছেলের চেয়ে 3 বছরের বড়, তাই না? সিনিয়র, তুমি তার নিজের আপুর মতো, আর তুমি ওকে বিয়ে করলে? এ কেমন নাটক শুরু করছো আমার দরজায় দাঁড়িয়ে? মা, আমি কিছু করিনি, ও জোর করে বিয়ে করেছে আমাকে। জোর করে? হায় আল্লাহ, মেয়ে মানুষ যদি জোর করে বিয়ে করে, তাও আবার ছেলেকে, এই দিনও দেখতে হলো আমাকে? মা, আমি জানি আপনি এখন রেগে আছেন, কিন্তু সময় দিন, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো আমি ঈশানের যোগ্য স্ত্রী হতে পারি। থামো, একটা কথা বলবে না আর। আমি কিছুতেই তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। তুমি আজই এই বাড়ি থেকে চলে যাও। মা, এখন রাত, ওকে যেতে দিলে লোকজন কি বলবে? লোকজন যা খুশি বলুক, আমার পরিবারের মান সম্মান নিয়ে আমি খেলতে দেব না। বৌমা বলার মতো সাহস যেন আর মুখে না আসে তোমার।
ঈশানের মায়ের কড়া গলার রেস তখনও ঘরে ভাসছে। বাতাসটা ভারী হয়ে গেছে, নিস্তব্ধতার ভেতরে এক চাপা আগুন জ্বলছে। তুলি চুপচাপ দাঁড়িয়ে, মুখে কোনো ভয় নেই, চোখে কেবল দৃঢ়তা। বিয়ে যখন হয়ে গেছে তখন আমি এই বাড়িতেই থাকবো। আমাকে চাইলেও কেউ এখান থেকে তাড়াতে পারবে না। মুহূর্তে ঈশানের মায়ের মুখ লাল হয়ে উঠল। তিনি চুলের খোপা শক্ত করে পাতলেন, রাগে কাঁপতে থাকা গলায় বললেন, দুদিনের মেয়ে হয়ে আমার উপর দিয়ে কথা বলছিস? এই সাহস পাস কোথায় তুই? না মা, আমি আপনার উপর দিয়ে কথা বলছি না। আমি শুধু বলতে চাইছি আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাই। এটা আমার অধিকার মা। আমাকে কেউ চাইলেও আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। ঈশানের মা থমকে গেলেন এক মুহূর্তের জন্য। তিনি তারপরে গলার ঝাঁজ মিশিয়ে উঠল, অধিকার? তুই এখনই অধিকার শিখে ফেললি? যার ঘরে ঠাঁই নেই সে আবার অধিকার চায়? আপু, আপনি কিন্তু আমার মায়ের উপর দিয়ে কথা বলছেন, একটু ভেবে কথা বলেন। না ঈশান, আমি তোমার মায়ের উপর দিয়ে কথা বলছি না। আমি শুধু বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ঘরই আমার ঘর, আর এই ঘরেই আমি থাকবো। ঈশানের মা চোখ বড় বড় করে তাকালেন তুলির দিকে। তার মুখে অবিশ্বাস, চোখে রাগ, গলায় অবমাননার ছোঁয়া। কিন্তু তুলির মুখে এতটুকু ভয়ও নেই, শুধু ভালোবাসার এক অদ্ভুত জেদ। যদি আমাকে কেউ না চায় তবুও আমি এই ঘর ছেড়ে যাব না মা। এই বলে তুলি আর কারোর দিকে না তাকিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার পায়ের শব্দ যেন পুরো ঘরে কাঁপন তুলছিল। ঈশান হতবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা সত্যি অন্যরকম, ভয় পায় না, কাঁদে না, থামেও না। তুলি সোজা গিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে ঈশানের রুমে ঢুকে গেল। চারপাশে তাকিয়ে দেখলো, শান্ত গলায় বলল, আজ থেকে এই রুমেই আমার থাকা, এই রুমেই আমার স্বপ্ন। নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের মা ছেলের দিকে তাকিয়ে বললেন, দেখলি, আজ তোর ঘরে ঢুকে গেল মেয়েটা, কাল দেখবি পুরো বাড়িটাই নিজের করে নেবে। ঈশান কিছু বলল না। তার বুকের ভেতরে কেমন এক অচেনা কাঁপুনি কাজ করছে। হয়তো রাগ, হয়তো ভয়, আবার হয়তো এমন এক অনুভূতি যার নাম সে এখনো বোঝে না। ঈশানের রুমের দরজাটা বন্ধ। তুলে ধীরে ধীরে বিছানায় বসে, কিন্তু সে চুপচাপ, কিন্তু চোখে জেদ। ঈশান, তুলির বাবাকে ফোন দে, দেখবো এই মেয়েটা কি করে আমার ছেলেকে জোর করে বিয়ে করেছে। কি সাহস, আর তাও আবার সিনিয়র মেয়ে। আমি ভাবতেই পারি না এমন কাজ কিভাবে করতে পারে। মা, ও আমার এলাকার মেয়ে, আমরা সবাই জানি ওর পরিবার। জানি জানি মানে কি? আমি তো জানি ওর বাবা এই এলাকার মানুষ। ওর বাড়ি ঠিক আমাদের থেকে 5-7 মিনিটের দূরত্বে। এই মেয়েটাকে আমি চিনি, ওকে তো আমাদের এলাকার সবাই চেনে। নিচে ঈশানের মা তখনও রাগে ফুঁসছে। ঈশানের মা ধীরে ধীরে ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে ঈশানের দিকে তাকালেন, চোখে অসন্তুষ্টি আর চোখের কোণে হালকা ক্রোধ। ঈশান, তুমি বলো না কেন ওর মতো মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে গ্রহণ করি না? ওর বয়স তুমি জানো? তুলি তোমার সিনিয়র, বাড়িতে আমার উপর দিয়ে কথা বলে। আমার ছেলে কিভাবে সেই মেয়ের হাতে যাবে? আমি তো মেনে নিতে পারছি না। ঈশান কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। মনে মনে ভাবছে, মা যখন এত রাগে তখন সে কি করবে। আরো একটাই কাজ কর, তোর আশেপাশে আঙ্কেলদের ফোন দে তো। আমি চাই দেখি ওর বাবা কিভাবে চুপ করে থাকবে যখন তার মেয়ে আমার ছেলেকে জোর করে বিয়ে করে। ঈশান ফোনটা ধরলো, কিন্তু কল করার আগেই মনে হলো তুলি কি ভেবে দেখছে। ও কি আসলে এত সাহসী যে এখনো ঠান্ডা মাথায় বসে আছে? ঈশান, তোর চাচাকে বল, দেখবো এই মেয়েটার বেয়াদবি কেমন। ঈশান রুমের দিকে তাকালো, তুলির চোখের দিকে। তুলি চুপচাপ মাথা হালকা নিচু করে আছে, কিন্তু ওর চোখের জেদ, ওর বুকের ভিতরের তাপ স্পষ্ট। ঈশান, আমি জানি মা রেগে আছেন, কিন্তু এটা আমার কোনো বেয়াদবি কাজ নয়। আমি শুধু বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা, এই ঝুঁকি নিয়েই আমি এখানে এসেছি। ভালোবাসা, ঝুঁকি? মেয়েটি এখনো কি জানে সে কি করছে? আমার ছেলে আর এই বাড়ি, তার সম্মান সবই ওর হাতে। মুহূর্তে ঘরে অদ্ভুত চাপ চলে আসে। ঈশান থমকে রইল। তার চোখের সামনে ভাসছে তুলির দৃঢ়তা, আর নিচে তার মায়ের রাগ। মনে হলো সে যেন একদিকে দাঁড়িয়ে আছে প্রেমের বাঁধন আর পারিবারিক রাগের সীমানায়। ঈশান, আমার কথা শোনো। তোর বউ যদি ঠিক মতো নিজের জায়গা না জানে, আমি তাকে এখান থেকে সরিয়ে দেবো। তুমি চাইলে আমাকে বাধা দিতে পারো না। ঈশান কিছু বলল না। তুলি চুপচাপ বিছানায় বসে মনে মনে নিজের সাহসকে চেপে ধরে। মনে হলো এবার সত্যি সে পারিবারিক দ্বন্দ্ব শুরু হলো, তার শেষ নেই।
আমি কোনো বিতর্ক চাই না মা। আমি শুধু চাই আমার স্বামী আমার পাশে থাকুক, আর আমি তার ঘরে, আমাদের ঘরে। ঈশানের মা আবারও চিৎকার করলেন, কিন্তু তুলি চোখ বন্ধ করে মাথা নিচু করে নিজের অবস্থানে দিল। ঈশান তাকিয়ে রইল। এই মেয়েটা সত্যিই তার জন্য কত কিছু পারবে তা সে এখনো বুঝে উঠতে পারছে না। বিকেল নামতে না নামতেই ঈশানের বাসার সামনে ভিড় জমে গেল। আশেপাশে ফ্ল্যাটের আঙ্কেল আন্টিরা, পাশের বিল্ডিং এর কিছু বাসিন্দা সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে, কেননা শুনেছে আজকের খবর সিনিয়র মেয়ে নাকি জুনিয়র ছেলেকে জোর করে বিয়ে করেছে। ড্রয়িং রুমে ঈশানের মা চেয়ারে বসে রাগে ফুঁসছেন। পাশে ঈশান চুপচাপ দাঁড়িয়ে, চোখ নিচু করে। কিছুক্ষণ পর দরজা খুলে ভিতরে ঢুকলেন তুলির বাবা, মুখে অবিশ্বাস, চোখে রাগ আর হতাশা। তুলি, এসব কি শুনছি আমি? তুই এমন কাণ্ড করলি, আমার মেয়ের এমন আচরণ আমি ভাবতেও পারি না। আশেপাশে ফ্ল্যাটের কয়েকজন আঙ্কেলও ঢুকে এলেন। সবাই একে অপরের দিকে তাকাচ্ছেন, কেউ চুপ, কেউ মুখে গুঞ্জন। দেখলেন ভাই, আপনার মেয়ের সাহস দেখুন। আমার ছেলেকে জোর করে বিয়ে করেছে, আমার ঘরে ঢুকে বসে আছে যেন কিছুই হয়নি। এমন নির্লজ্জ মেয়েকে আমি জীবনে দেখিনি। হ্যাঁ বাবা, যা শুনেছেন সব সত্যি। আমি ঈশানকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। ঈশানের মা থমকে গিয়ে তারপর আবারও জোরে বললেন, দেখেছেন ভাই, কি নির্লজ্জ! এত মানুষের সামনে দাঁড়িয়ে বলছে ভালোবাসি। এই বয়সে এই সাহস কোথা থেকে পায় ও? আমি তো কোনো অন্যায় করি নাই মা। আমি চুরি করিনি, আমি কারো ক্ষতি করিনি। আমি শুধু ভালোবেসেছি। ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধের শাস্তি নিতে রাজি। আশেপাশে ফ্ল্যাটের কয়েকজন মহিলা চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল। তুলির মুখের দিকে মেয়েটার কণ্ঠে ছিল না কোনো ভয়, বরং এক অদ্ভুত শান্ত জেদ। তুই বুঝিস কি করেছিস? তুই একটা ছেলেকে জোর করে বিয়ে করে ফেলেছিস। সমাজে মানুষ কি বলবে? আমি তো মাথা তুলতে পারবো না রাস্তায়। মানুষ কি বলবে আমি জানি না বাবা, কিন্তু আমি জানি আমি কাউকে ঠকাইনি। আমি শুধু আমার হৃদয়ের কথা শুনেছি। হৃদয়ের কথা? ওহ বাহ, এখনকার মেয়েরা বোধহয় এই কথাই সব ঢেকে ফেলে। কিন্তু আমি বলি ভাই, এমন মেয়ে যদি সমাজে একটার দৃষ্টান্ত হয়, তাহলে ছেলে মেয়েদের আর কোনো লজ্জাই থাকবে না। মা, আপনি চাইলে আমাকে কিছু বলেন, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করবেন না। আমি জোর করেছি, হ্যাঁ, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি ঈশান আমাকে ছেড়ে যায় তাহলে আমি বাঁচবো না। আশেপাশের লোকজন নিস্তব্ধ। কেউ ফিসফিস করে বলল, সাহস আছে বটে, আবার কেউ নিচু গলায় বলল, কিন্তু ছেলেটার মায়ের কথাও মিথ্যে নয়। তুই আমার মেয়ে তুলি, আমি জানি তুই খারাপ না, কিন্তু আজ যা করেছিস তাতে আমি খুব কষ্ট পেয়েছি। মানুষ কি বলবে সেটা তুই ভেবেছিস? মানুষ হয়তো হাসবে, হয়তো বলবে আমি ভুল করেছি, কিন্তু আমি জানি আমি ভুল করিনি বাবা। আমি শুধু ভালোবেসেছি। ঈশান তখনও চুপচাপ দাঁড়িয়ে। তার মা একবার তুলির দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে। রাগ, হতাশা আর অজানা ভয় সব মিলে যাচ্ছে মুখে। তুমি যা করছো তার ফল তোমাকেই ভুগতে হবে। এই বাড়িতে জায়গা পাওয়া এত সহজ না। ভালোবাসা বলে সবাই পার পাবে না। মা, আমি জানি না আপনি আমাকে মানবেন কিনা, কিন্তু আমি থাকবো, কারণ আমি এই ঘরে এসেছি ভালোবেসে, লজ্জায় নয়, সত্যি ভালোবেসে। ঘরে নেমে এলো এক গা ছমছমে নীরবতা। কেউ কিছু বলল না, শুধু সময় থেমে গেল, যেন একদিকে রাগ আর অন্যদিকে ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে অসহায় এক ছেলেটা ঈশান। তুলির বাবা মা মুখ লাল করে উঠে দাঁড়ালেন, রাগে গলায় কাঁপুনি হচ্ছে তার। চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো। এই ছেলের বাড়িতে আর এক মুহূর্ত তুমি থাকবে না। না বাবা, আমি কোথাও যাব না। কি বললি তুই? আমি তোর বাবা, আমি বলছি চল। বাবা, তুমি বাবা বলেই তো জানো আমি যা করি ভালোবেসেই করি। আমি এখানে থাকবো, আমাকে যদি এই বাড়িতে কাজের মেয়ে হয়েও থাকতে হয় তাও থাকবো, কিন্তু আমি যাব না। চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে ফ্ল্যাটের আঙ্কেল আন্টিরা বিস্ময়ে তাকিয়ে আছে। ঈশানের মা ক্ষিপ্ত কণ্ঠে বললেন, বাহ, দেখছেন ভাই, আপনার মেয়ে কত বড় সাহস দেখাচ্ছে। আমার ছেলেকে জোর করে বিয়ে করেছে, এখন বলছে কাজের মেয়ে হয়ে থাকবে। ধৃষ্টতা না বললে কি বলবেন? আপনি ওকে নিয়ে যান কাকু। আপনার মেয়ের এখন আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। ঠিক আছে ঈশান, দেখা যাক কার জায়গা কার বাড়িতে হয়। আমি এক পাও যাব না এখান থেকে। ঈশান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তুলি হঠাৎই ভীষণ শান্ত স্বরে বলে, আমি তোমাকে ভালোবেসেছি, এটা অপরাধ নয়, কিন্তু তুমি যদি মনে করো আমাকে তুচ্ছ করে দূরে সরিয়ে দিতে পারবে, তাহলে ভুল করছো ঈশান। আমি প্রমাণ করব ভালোবাসা মানে কিভাবে লড়তে হয়।
পুরো ফ্ল্যাটটা নিস্তব্ধ, শুধু তুলির বাবার ভারী নিঃশ্বাস, ঈশানের মায়ের ক্ষোভ, আর তুলির গলায় এক রাশ অদম্য জেদ। যেন ভালোবাসার এই ঝড় থামানোর ক্ষমতা আর কারণ নেই। তুলির চোখে তখনও যেন ঝড় বইছে, রাগ, কষ্ট, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে এক অদ্ভুত আগুন। সবাই কিছু বুঝে ওঠার আগেই সে এগিয়ে গিয়ে ঈশানের হাতটা শক্ত করে ধরে ফেললো। চলো, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। তুলি, আপু কি করছেন? সবাই দেখছে। তুলির কোনো পরোয়া নেই। আশেপাশের মানুষগুলোর অবাক দৃষ্টি উপেক্ষা করে সে ঈশানকে টেনে নিচে ঘরের দিকে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে যে দরজাটা ঠাস করে একটা শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। বাইরে ঈশানের মা হতভম্ব হয়ে চিৎকার করে উঠলেন। হায় আল্লাহ, দেখছেন সবাই? কি নির্লজ্জ মেয়ে, ছেলেকে টেনে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এমন মেয়েও হয় নাকি? আশেপাশে সবাই মুখ চাওয়াচাই করছে, কেউ হতবাক, কেউ কৌতূহলী, কিন্তু ঘরের ভিতরে চুপচাপ, নিস্তব্ধ আর নিঃশব্দ এক বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। তুলি তখনও ঈশানের বুকের কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, কণ্ঠে কাঁপুনি, কিন্তু সেই কাঁপনেরও একরাশ দৃঢ়তা। ঈশান, আমি জানি তুমি রেগে আছো, জানিও আমি ভুল করেছি হয়তো, কিন্তু আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। সে কথা শেষ করেই হঠাৎ ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলে। তার দুহাত ঈশানের বুকের উপরে চেপে ধরে কান্না গলায় বলে, আমাকে তোমার থেকে আলাদা করো না ঈশান। তুমি রাগ করো, আমাকে শাস্তি দাও দাও, আমি কিছু বলবো না, কিন্তু আমাকে দূরে করো না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ঈশান নিস্তব্ধ হয়ে যায়। তার শরীরটাও যেন জমে গেছে, তবুও চোখে জল এসে জমে। তুলির কণ্ঠ নরম হয়ে আসে। আমি কোনো অভিনয় করছি না ঈশান, আমি শুধু আমার ভালোবাসাটা বাঁচাতে চাই। ঘরের ভেতরেই নিস্তব্ধ হয়ে যায় ঈশান। বাইরে এখনো ঈশানের মা ক্ষুব্ধ, প্রতিবেশীরা কানাঘুষা করছে, কিন্তু সেই দরজার ভেতরে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ, তাদের হৃদয়ের ঝড়ের আওয়াজ বাইরের কেউই শুনতে পাচ্ছে না। ঘরের ভেতরটাও তখন নিস্তব্ধ। বাইরে যত হইচই, যত রাগারাগি, সেসব যেন অন্য কোনো জগতের শব্দ। তুলে ঈশানের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, ভারী হয়ে আসছে। আমি তোমাকে ভালোবাসি ঈশান, এই সত্যটা যতবার লুকাতে গেছি ততবারই হেরে গেছি আমি। ঈশান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তুলির চোখের এই অসহায় অথচ দৃঢ় চাহনি তাকে থামিয়ে দিল। তুলির হাত ধীরে ধীরে ঈশানের গাল ছুঁয়ে যায়, একটা স্পর্শ যেখানে লুকিয়ে আছে অভিমান আর ভয়, গভীর ভালোবাসা। তুমি চাও আমি চলে যাই, কিন্তু আমি পারবো না। তোমার কাছ থেকে এক কদম দূরে গেলেই মনে হয় পৃথিবীটা থেমে যাবে। ঈশানের দৃষ্টি তখন নরম হয়ে আসে। তাদের মাঝে একটা নিঃশব্দ মুহূর্ত যেন জন্ম নেয়, যেখান থেকে কোনো শব্দ নেই, আছে শুধু দুটি হৃদয়ের তীব্র ধ্বনি, একটা না বলা প্রতিজ্ঞা, আর কেউ কাউকে ছাড়বে না যতই ঝড় আসুক না কেন। রাত তখন অনেকটা পেরিয়ে গেছে, পুরো বাড়িটা এক ধরনের নিস্তব্ধতায় নেমে আসছে। শুধু রান্নাঘর দিক থেকে একটু হাঁড়ির শব্দ আর ঘড়ির টিকটিক আওয়াজ। ঈশানের মা এসে দরজায় কড়া নাড়লেন। ঈশান, খেয়ে যা বাবা, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে সব। আসছি মা। দরজা খুলতেই তুলি তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখ দুটো নিচের দিকে, মুখে একরাশ নীরবতা। ঈশান একবার শুধু তাকিয়ে দেখে নিল, তারপর মুখ ফিরিয়ে বাইরে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বসলো ঈশান। তার মা খাবার সাজিয়ে দিচ্ছেন। ওই মেয়েকে ডাকবি না, নাকি রাজকন্যা আজ না খেয়ে ঘুমাবে? মা, তুলি আপু খাবে না? আমি জানি না ও কি করবে। আমার আর মাথা ব্যথা নেই। যে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারে, সে না খেয়েও থাকতে পারে। ঈশান কোনো জবাব দিল না, চুপচাপ ভাত মুখে তুললো। মাঝে মধ্যে শুধু চামচের টুংটাং শব্দে ভাঙছিল সেই নীরবতা। খাওয়া শেষে মা উঠলেন। আমি ঘুমাতে যাচ্ছি, দরজা বন্ধ করে ঘুমিয়ে যাস। এভাবে রাত জেগে বসে থাকিস না। আচ্ছা মা। মা চলে যেতেই সে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকলো। তার চোখ বারবার চলে যাচ্ছে ঘরের দিকে। শেষ পর্যন্ত উঠে গেল রান্নাঘরে। একটা থালায় সামান্য ভাত, তরকারি আর এক গ্লাস পানি নিয়ে আসলো নিঃশব্দে। ঈশান বলল, উঠুন, আপনার খাবার এনেছি। আমার ক্ষুধা নেই ঈশান। জানি, কিন্তু আমাদের বাড়িতে আছেন আপনি, না খেয়ে অসুস্থ হলে তো মানুষ বলবে আমরা নাকি আপনাকে কষ্ট দিচ্ছি। তাই সুস্থ থাকার জন্য হলেও খান, এর বেশি কিছু ভাববেন না। রাত তখন প্রায় 12টা ছুঁয়েছে। ঘরের বাতি নিভে আসছে, শুধু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে তুলির মুখে। ঈশান বিছানার এক প্রান্তে বসে আছে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে, আর তুলি চুপচাপ পাশে বসে চোখ নামিয়ে আছে, কোনো কথা বলছে না। একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে ঘরে। তুলির মনে হচ্ছে এই নীরবতা ওর বুকের ভিতরে জড়িয়ে আছে।
তুমি রাগ করছো এখন আমার উপর? আপনি তো আপু, রাগ করারও সাহস পাই না আমি। আপু না, আমি এখন তোমার স্ত্রী, এই কথাটা ভুলে যেও না। সেটা মনে করিয়ে দেওয়ার দরকার নেই, মনে করলেই মাথা ব্যথা শুরু হয়। তুলির বুকটা কেমন যেন করে উঠলো কথাটা শুনে, কিন্তু কিছু বললো না। আস্তে করে উঠে গেল টেবিলের দিকে, এক গ্লাস পানি নিয়ে এলো। খেয়ে নাও, আমি জানি রাতে কিছুই খাওনি ঠিক মতো। লাগবে না, আপনি নিজেই খান। আমি খেয়েছি কিন্তু তুমি খাওনি। আমার জন্য না হোক, নিজের জন্য খাও। ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল তুলির চোখের দিকে। সেই চোখে এখন আর রাগ নেই, আছে একটা মায়া, একটা অনুতাপ আর নির্ভেজাল ভালোবাসা। শেষমেশ গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেলো। ধন্যবাদ। ঈশান অবাক হয়ে তাকালো। এই ধন্যবাদ শব্দটা যেন প্রথমবার শুনলো তুলির মুখে। তারপর হঠাৎই বাতাসে পর্দা উঠলো, জানলা থেকে চাঁদের আলো এসে তুলির মুখে পড়লো। সেই আলোয় তুলি যেন আরো শান্ত, আরো নির্বাচার লাগছে। এক মুহূর্তের জন্য ঈশানের মনটা কেমন যেন নরম হয়ে গেল। আপনি ঘুমিয়ে পড়ুন, কাল সকালে আমার ক্লাস আছে। তুলি মাথা নাড়ালো, তারপর ধীরে ধীরে বিছানায় গিয়ে বসে পড়লো। তাদের মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, কিন্তু তাতে যেন পুরো পৃথিবীর দূরত্ব জমে আছে। রাত বাড়তে লাগলো। ঈশান চোখ বন্ধ করলেও ঘুম এলো না। পাশ থেকে তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, একেবারে কাছে, তবু যেন অনেকটাই দূরে। হঠাৎই সে টের পেল তুলি হালকা কাঁপছে। চোখ খুলে দেখলো মেয়েটা কান্না চেপে রেখেছে। কাঁদছেন কেন? আমি ভুল করেছি জানি, কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসি ঈশান, তোমার কাছেই থাকতে চাই। আপনি কেন এমন করলেন বলুন তো? আমি তো আপনাকে ছোট থেকে চিনি, সিনিয়র হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু আপনি এইভাবে। আমি জানি এটা হঠাৎ ছিল, কিন্তু ভালোবাসা কখনো হিসেব করে আসে না ঈশান। আমি শুধু তোমার স্ত্রী না, তোমার যত্ন নিতে চাই, তোমার পাশে থাকতে চাই। ঈশান আর কিছু বলল না, শুধু এক পাশে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে নিল। তুলি চুপচাপ উঠে তার পাশে এসে বসলো, খুব আলতো করে তার কাঁধে মাথা রাখলো। ঈশান প্রথমে কিছু বলল না, কিন্তু তুলি বুঝলো ওর বুকের ভেতরে কেমন অদ্ভুত দোলা খাচ্ছে। ভোরবেলায় সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। তুলি বিছানার পাশে চেয়ার থেকে নিজের বইয়ের ব্যাগটা তুলেছে। কাল রাতে গোছানো বইগুলো আবারও যাচাই করছে। আর ওর ভার্সিটির ফাইনাল পরীক্ষা, আজ ওর ভার্সিটির ফাইনাল পরীক্ষা। চোখের নিচে হালকা কালি, তবুও মুখে দৃঢ়তা। ঠিক তখনই দরজার বাইরে থেকে ঈশানের মায়ের গলা ভেসে এলো। তুলি, এত সকালে কই যাও? তুলি থেমে গেল, ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, মা, আজ আমার ফাইনাল পরীক্ষা, শেষ দিনের এক্সাম, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। ঈশানের মা ঘরে ঢুকে এলেন, মুখে স্পষ্ট রাগের চাপ। শোনো, আমি চাই না তুমি এখন বাইরে বাইরে ঘোরো। এই বিয়ের পর থেকে তোমার চরিত্র আর চলাফেরা সবই নজরে রাখবো আমি। কিন্তু মা, এটা তো পড়াশোনার ব্যাপার, আমার ভবিষ্যৎ, ফাইনাল পরীক্ষা, একবারের সুযোগ। পরীক্ষা এইসব কথা আমার সামনে বলো না। এখন থেকে তোমার জায়গা সংসারে। পড়াশোনা করে কি হবে? বউ হয়ে বাইরে গিয়ে পুরুষদের সঙ্গে বসে পরীক্ষা দেবে? এসব আমার ঘরে চলবে না। তুলি বুকের ভেতরটা হালকা কেঁপে উঠলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে মৃদু গলায় বলল, মা, আমি সব বুঝি, কিন্তু পড়াটা অনেক দূর এসে থেমে গেছে। এটা শুধু আমার স্বপ্ন না, বাবারও আশা। আমি এটা শেষ করতে চাই। না মানে না, বাড়িতে থেকে সংসার করতে পারলে করো, না হলে তোমার বাবার বাড়ি ফিরে যাও। আমার ছেলের বউ বাইরে গিয়ে আর ক্লাস পরীক্ষা দেবে, এটা আমি মেনে নেব না। ঘরে একটা থমথমে নীরবতা নেমে এলো। ঈশান যে এতক্ষণ চুপচাপ বসেছিল হঠাৎই দাঁড়িয়ে গেল। মা, অন্তত ফাইনাল পরীক্ষা দিক, সবাই জানে ওর রেজাল্ট কত ভালো। এখন বাদ দিলে ওর 1 বছর নষ্ট হবে। ঈশানের মা অবাক হয়ে তাকালো, চোখে বিস্ময় আর অভিমান মিশে আছে। আহা, এক রাতেই দেখি বইয়ের হয়ে কথা বলতে শিখে গেছিস। এই সেই ছেলে যে গতকাল বলছিল আমি এই মেয়েকে মানি না, আজ সকালেই তার হয়ে দরাজ গলায় কথা বলছিস। ঈশান চুপ করে গেল, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো। তুলির চোখে তখন জল চিকচিক করছে, কিন্তু সে গলা সামলে বলল, মা, আমি কাউকেই কষ্ট দিতে চাই না, আমি শুধু আমার দায়িত্বটা শেষ করতে চাই। ও ফাইনালটা দিয়ে এসে সংসার সামলাবো, কথা দিচ্ছি মা। আমি যা বলছি তাই চূড়ান্ত। এই ঘরের বউ এখন বাইরে যাবে না, কোনো পরীক্ষাও না। তুলি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। তার চোখে বিদ্রোহ নয়, বরং একটা শান্ত প্রতিবাদ। মনে হচ্ছে আজ সে বুঝে গেছে সংসারের লড়াই কেমন হয়। ঈশান মুখ নামিয়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। তুলি ধীরে ধীরে ব্যাগটা নামিয়ে রাখলো, কিন্তু বুকের ভেতরে কেমন জানি একটা চাপা হাহাকার উঠলো। একটু পরেই ঈশান হঠাৎই ব্যাগটা তুলে নিল তুলির কাঁধ থেকে। চলেন।
কোথায়? আপনার পরীক্ষার হলে। মা যাই বলুক, আমি আপনার এই কষ্টটা বৃথা যেতে দেব না। তুমি জানো ঈশান, আমি ভাবিনি কেউ আমার হয়ে এভাবে দাঁড়াবে। আপনি এখন শুধু পরীক্ষা দিন, বাকি লড়াইটা আমি সামলাবো। বাইরের সূর্যটা একটু উঁচু হয়ে উঠেছে। তারা দুজনেই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। পিছনে রয়ে গেল ঈশানের মায়ের বিরক্তি চোখ। কিন্তু তুলির মুখে তখন শান্তির এক অদ্ভুত তৃপ্তি। বিকেলের আলোটা তখন আস্তে আস্তে ঘরের জানলা দিয়ে ঢুকছে। তুলি ক্লান্ত মুখে দরজার ভেতরে ঢুকলো, হাতে ব্যাগ, চোখে মুখে নিস্তেজ ক্লান্তি, কিন্তু ভিতরে অদ্ভুত এক শান্তি, কারণ ওর শেষ পরীক্ষা হয়ে গেছে। ঈশান দরজার কাছেই দাঁড়িয়েছিল, হালকা হাসি দিয়ে বলল, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে, অন্তত এখন মনে হচ্ছে পরিশ্রমটা বৃথা গেল না। ঈশান তুলি বাসায় চলে আসলো। বাসায় আসতেই ঈশান বলল, একটু বিশ্রাম নিন, আমি মায়ের সঙ্গে কথা বলি। তুলি মুখের দিকে তাকিয়ে বুঝে গেল কিছু তো একটা ঠিক নেই। ঘরটা কেমন জানি ভারী ভারী লাগছে, চারিদিক নিস্তব্ধতা। রান্নাঘর থেকে ভেসে আসা থালা বাসনের আওয়াজ ছাড়া পুরো বাড়িটা যেন গুমোট হয়ে আছে। ঈশান ধীরে ধীরে মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে দেখলো মা চুপচাপ চায়ের কাপ হাতে বসে আছেন। ওর পায়ের শব্দ শুনেও তাকালেন না। মা। কোনো সাড়া নেই। ঈশান একটু কাছে গিয়ে আবারও ডাকলো। মা রাগ করেছো নাকি আমার উপর? ঈশানের মা এবার ধীরে কাপটা টেবিলে রাখলেন, কিন্তু চোখ তুললেন না। ঠান্ডা গলায় বললেন, তুই সব জেনে এমনটা কিভাবে করতে পারিস ঈশান? মা, ওর আজ শেষ পরীক্ষা ছিল, না দিলে পুরো বছরটাই নষ্ট হয়ে যেত। আমি ভাবলাম। কথা শেষ হওয়ার আগেই ঈশানের মা তীক্ষ্ণ গলায় বললেন, হলে হতো, একটা বছর নষ্ট হলে পৃথিবী ভেঙে পড়তো না, কিন্তু তুই আমার কথা অমান্য করেছিস। আমি বলছিলাম না যেতে। মা, আমি কাউকে অবমাননা করতে চাইনি, আমি শুধু চেয়েছি ওর কষ্টটা বৃথা না যাক। তুই আজ বইয়ের জন্য আমার কথা ফেলে দিলি, কাল আমার জন্য ওর কথা ফেলবি না তার নিশ্চয়তা কি? ঈশান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর শান্ত গলায় বলল, তুমি আমার মা, তোমার অবাধ্য আমি হতে পারি না। তুই যদি বলো ও আর বাইরে যাবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা, ও আর কখনো বাইরে যাবে না। ঈশানের কথায় মায়ের চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠলো, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকালেন। তুলি দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। বউটা ভারী হয়ে উঠলো, ওর চোখে পানি এসে গেল, কিন্তু সে শব্দ করলো না, শুধু মনে মনে বলল, আমি কি ভুল করছি, নাকি নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখাটাই অপরাধ? ঈশান ফিরে এসে তুলির দিকে তাকালো। চলেন মা, এখন রেগে আছেন, ওনাকে সময় দিতে হবে। তোমার কারণেই আজ পরীক্ষা দিতে পারলাম ঈশান। আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু আমি কৃতজ্ঞ। আপনি শুধু একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে মানি না, মানে পাশে থাকবো সব সময়। মা রাগ করবেন, সময় গেলে মানিয়ে নেব। সব ঠিক হবে না ঈশান? ঠিক হবেই, কারণ এখন আমি শুধু তোমার পাশে না, তোমার হয়ে লড়তে শিখে গেছি। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে, আকাশে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। ঘরের ভিতরে এক রাশ নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই যেন একটা অদ্ভুত প্রতিজ্ঞার শব্দ শোনা গেল। যত বাধাই আসুক, আমি তোমার পাশে আছি। সকালটা কেমন যেন অস্বাভাবিক নীরবতায় কেটে যাচ্ছিল। রান্নাঘরে শুধু থালা বাসনের হালকা শব্দ, আর ঘরের কোণে কিচেনের কেটলিতে ফুটন্ত পানির আওয়াজ। তুলি নিঃশব্দে চায়ের কাপ সাজিয়ে নিল ট্রেতে। মনের মধ্যে একটা কেমন যেন একটা ভার। আজ ঈশানের মাকে একবারও বোঝানোর চেষ্টা করবে। হালকা পায়ের শব্দে সে মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু খোলা, ভেতরে ঈশানের মা জানলার পাশে বসে পায়েস নাড়ছেন, মুখটা গম্ভীর। তুলে সাহস সঞ্চয় করে হালকা হাসি দিয়ে বলল, মা, চা এনেছি আপনার জন্য, গরম গরম, একটু খেয়ে দেখুন না। ঈশানের মা চায়ের কাপের দিকে তাকালেন না, গলাটা ঠান্ডা রেখেই বললেন, এত নাটক করার দরকার নাই তুলি, আমার এসব চাটার দরকার নেই। মা, আপনি তো আগে আমাকে খুব পছন্দ করতেন। যখন আমি মাঝে মাঝে ঘুরতে আসতাম এই বাড়িতে, তখন আপনি নিজ হাতে আমার জন্য চা দিতেন, গল্প করতেন। তখন আমি কি খারাপ লাগতাম না আপনার চোখে? তখন তুমি আমার প্রতিবেশীর মেয়ে ছিলে তুলি, এখন তুমি আমার ছেলের বউ, আর দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু মা, ছেলের বউ তো প্রতিবেশীর চেয়েও আরো কাছের মানুষ না, যাকে নিজের ঘরের মতো করে ভালোবাসা যায়? কাছের মানুষ হতে গেলে বয়সে, অবস্থানে, মানসিকতায় মিল থাকতে হয়। আমার ছেলে এখনো তরুণ, ওর সামনে অনেক কিছু আছে, আর তুমি তো ওর সিনিয়র। আমার ছেলের বউ হিসাবে আমি কখনো তোমাকে মেনে নিতে পারবো না। তুলির চোখে জল এসে গেল, কিন্তু সে জোর করে হাসলো। মা, ভালোবাসার সিনিয়র জুনিয়র দেখা হয় না। ও যদি আমাকে মনের মতো ভালোবাসে, তাতে দোষ কোথায়?
ঈশানের মা চুপ করে গেলেন, মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকালেন, যেন তুলি ওর চোখে কিছু পড়তে না পারে। কিছুক্ষণ নীরবতা, তারপর ঠান্ডা গলায় আবারও বললেন, তুমি চাইলে এখানে থাকতে পারো, সংসার করতে পারো, কিন্তু আমি তোমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়ে মাতৃত্বের আদর দিতে পারবো না। এটা ভেবে রেখো। মা, আমি কিছুই জোর করে চাই না, শুধু চাই আপনি একদিন নিজের মন থেকে আমাকে মেনে নেবেন। হয়তো আজ নয়, কিন্তু কোনো একদিন। তুলির কণ্ঠ কেঁপে উঠল। সে চুপচাপ কাপটা টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর ঈশানের মা ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিলেন। চাটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও এক চুমুক দিলেন আর মুখে ফিস ফিস করে বললেন, বাপরে, মেয়েটা যেমন জেদি তেমন সরলও বটে, কিন্তু আমি এখনই ভাঙবো না, আগে ওর সত্যিকারে মনটা বুঝে নিতে হবে। বাইরে দাঁড়িয়ে তুলি সেই কথাগুলো শুনতে না পেলেও জানলার কাছে নিচের প্রতিফলন দেখে চুপচাপ একটা প্রতিজ্ঞা করলো। এই ঘরটা আমি একদিন আমার ভালোবাসা দিয়ে জিতে নেব মা। রাতটা আজ কেমন যেন ভারী হয়ে আছে। আকাশে আজও চাঁদ, বাতাসে একটুখানি বিষণ্ণতা। তুলির মনের মতনই ঘরের কোণে বসে আছে সে, মাথা নিচু, হাতে নিজের চুড়িগুলো ঘোরাচ্ছে নিঃশব্দে। চুড়ির টুংটাং শব্দ ভাঙছে ঘরের নিস্তব্ধতা। ঈশান তখন জানলার পাশে বসে বই উল্টে দিচ্ছিল। হঠাৎই তাকিয়ে দেখে তুলি কেমন যেন চুপচাপ হয়ে আছে। বই বন্ধ করে ধীরে ধীরে কাছে এসে বলল, কি হয়েছে? মন খারাপ নাকি? মন খারাপ তো হবেই ঈশান, তুমিও আমাকে ঠিকভাবে মানছো না, মাও মানছে না। আমি এখানে কার ভরসায় থাকবো বলো? ঈশান একটু চুপ করে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বলল, আমি তো আগেই বলেছিলাম মা কখনো এই বিয়েটা মেনে নেবে না। তুলি চোখের কোণে জল চিকচিক করে উঠল। কেন ঈশান? আমি এমন কি ভুল করেছি? শুধু তোমাকে ভালোবেসেছি, তাতেই কি এত অপরাধ? অপরাধ নয় তুলি, কিন্তু কারণ আছে যেটা আমি এখনই বলতে পারবো না। কারণ? কিসের কারণ? তুমি কি লুকাচ্ছ আমার থেকে? ঈশান চোখ ফিরিয়ে নিল, চোখে ছাপা কষ্ট, তাতে ক্লান্তি আর অনিশ্চয়তা ছায়া। সব কথা সবাইকে বলা যায় না তুলি, সময় হলে জানবে। না, আমি জানতে চাই তুমি কেন বারবার বলো তোমার মা মানবে না, কেন আমায় এই ঘরে পড়ার মতো করে রেখেছো? আমি জানতে চাই। তুমি একটু ধৈর্য ধরো, কিছু সত্যি আছে যে এখন বললে আরো ভুল বোঝাবুঝি হবে। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি তোমাকে কোনোদিন একা ফেলে যাব না। তুমি আমাকে ভালোবাসো, তবুও কেন আমার পাশে দাঁড়াতে ভয় পাও ঈশান? তুলি উঠে দাঁড়িয়ে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো, কাপা গলায় বলল। ঈশান উত্তর দেয় না, জানলার বাইরে তাকিয়ে থাকে, যেন চাঁদের আলোয় কোনো পুরনো স্মৃতি খুঁজছে সে। আর তুলি নিঃশব্দে নিজের চোখে জল মুছে নেয়। তার বুকের ভেতরটা তেমন কেমন হাহাকার করে উঠছে। ঈশানের মুখে এক অজানা কারণ আজ তুলির মনে প্রথমবার সত্যি ভয় ঢুকিয়ে দিল। রাত তখন নিস্তব্ধ, বাতাসে হালকা শীতের ছোঁয়া। ঘরের ভিতরে হালকা আলোয় তুলির জানালার পাশে বসেছিল আর ঈশান তাকিয়েছিল ওর দিকে। তুলির মুখে এক অদ্ভুত শান্তি, আবার একরাশ ভয়ও লুকানো। সেই মুখটা দেখতে দেখতে ঈশানের বুকের ভেতরে কেমন জানি অস্থিরতা জমে উঠলো। হঠাৎই সে এগিয়ে এসে তুলির দুই হাত নিজের হাতে নিল, তারপর তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি চমকে তাকালো, তার চোখে প্রশ্ন। কি হয়েছে? তুই জানো তুলি, তোমার কাছে আসতে আমার খুব ভয় হয়। ভয়? আমার কাছে থেকে কেন ভয় পাবে তুমি? কারণ আমি জানি না তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে কিনা। যদি চলে যাও, আমি হয়তো আর বাঁচতে পারবো না। তুলির চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে হাত রাখলো ঈশানের গালে, নরম গলায় বলল, কেন যাবো ঈশান? আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? তুমি আমার জীবনে একমাত্র শান্তির জায়গা। ঈশান তখন নিঃশব্দে তাকিয়ে থাকে তুলির চোখে। তার চোখেও ভয়, কিন্তু ভালোবাসার তীব্রতাও আছে। তুলি মাথা ঈশানের কাঁধে ঠেকিয়ে দুইজনে কিছু বলে না। রাত তখন নিস্তব্ধ, বাইরে বাতাস জানলার পর্দা নরম ভাবে নাড়াচ্ছে। তুলি চুপচাপ বসে আছে ঈশানের পাশে, চোখে হালকা ভয় আর ভালোবাসার মিশেল। ঈশান ওর দিকে তাকিয়েছিল নিঃশব্দে, যেন হাজার কথা জমে আছে বুকের ভেতরে, কিন্তু মুখে আসছে না একটাও। তুলির চোখের নিচে কেমন জানি ক্লান্তি জমে আছে, তবু সেই মুখে এক রাস শান্তি। ঈশান ধীরে ধীরে হাত বাড়িয়ে তুলির চুল সরিয়ে দিল মুখের পাশ থেকে। তুলির বুকের ভেতরটা কেমন কেঁপে উঠলো। আমি জানি না কবে থেকে তুমি আমার জীবনের এমন জায়গায় চলে এসেছো যেখান থেকে তোমাকে মুছে ফেলা অসম্ভব। তুলি তাকিয়ে রইল ওর চোখে, চোখে এমন এক গভীরতা যা কথা দিয়ে বোঝানো যায় না। ওর দৃষ্টি বলছে,
আমি তোমার পুরোপুরি। ঈশান ধীরে তুলির হাত নিজের হাতে তুলে নিল। তাদের মাঝে তখন শুধু নিঃশব্দ ভালোবাসা। ঈশান হঠাৎই তুলির ঠোঁটে ঠোঁটে কামড়ে কিস করতে শুরু করলো। তারপর আস্তে আস্তে গলা বুকে কিস করতে শুরু করলো। হঠাৎই তুলিকে কোলে করে বিছানায় নিয়ে গেল। তারপর তাকে শুইয়ে দিয়ে আবারও কিস করতে লাগলো। তারপর আস্তে আস্তে তুলির শাড়ি খুলে ফেললো। তারপর আবারও আদর করতে শুরু করতে লাগলো। সকালটা উজ্জ্বল, সূর্যের আলো জানলার পর্দার ফাঁক দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকছে। তুলি হালকা নিঃশ্বাস ফেলে চোখ মেলে। বসে থাকতেই মনে হলো আজও ঘুমের আড্ডা বেশ স্বপ্নময়। সে ওঠার জন্য নড়তে গেল। ঈশান হঠাৎ করে কাছে এসে হাত ধরে তুলিকে শুইয়ে রাখলো। আর একটু থাকো তুলি। না, এখন উঠে রান্না করতে হবে, ঘুমের মধ্যে খাবার হয় না। ঈশান কোণে দিয়ে তুলির হাত ধরে ধীরভাবে বলল, ওঠো না এখনই, একটু পরে আমি ঘুমাবো। ঈশান, তুমি কি আর শোবার জন্য আমাকে জোর করছো? না না, আমার কাজ আছে। ঈশান কপালে হালকা চুমু দিয়ে বলল। রান্না পরে হবে, আগে আদর হবে। তারপর ঈশান আবারও তুলির মাঝে ডুবে গেল। পরদিন ঈশানের বাড়ি ভোর থেকে এক অদ্ভুত উচ্ছ্বাস আর ব্যস্ততায় ভরে উঠল। ঈশানের তুলি সকালের কাজ শেষ করে চা নিয়ে বসেছিল। হঠাৎই দরজা খুলে কেউ ঢুকলো। ঈশানের মা প্রথমে দেখতে পেলেন একটি পরিচিত মেয়ে। মেয়েটার চোখে সাহস, মুখে কিছুটা দৃঢ়তা আর হাতে একটা লম্বা ফোল্ডার। ঈশানের মা চিৎকার করে বললেন, এক্সকিউজ মি, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি এসেছি আমার ভাগে সম্পত্তি নিতে। লজ্জা নাই তোমার? অন্য ছেলের সাথে ভেগে গিয়ে নিজের ভাগের জন্য এত সাহস দেখালে, এখন আবার সম্পত্তি নিতে আসছো? একদম বেরিয়ে যাও, এখানে দাঁড়ানোর অধিকার নেই। বেরো বেরো, আমি বলছি। তুলি ঈশানের পাশে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। মুখে শুধু হতবুদ্ধি ভাব, চোখে বিস্ময়। ঈশান, মাকে এত রাগ দেখাচ্ছেন? এই মেয়েটা কে? তুলি এই বিষয়ে পরে বলবো, এখন শুধু দেখো মা কত রাগে পুরো ঘরটা মাতাল করছে। ঈশানের মা মেয়েটার দিক দিয়ে এগোতে লাগলেন। শুনছো, এই ঘরে ঢোকার অধিকার নেই তোমার। এবার তোমার আসল জায়গায় ফিরে যাও। আর যদি একবার এখানে আসো, আমি দেখাবো আমি কি। মেয়েটা কিছু বলতে পারলো না, ধীরে ধীরে পেছনে হেঁটে দরজায় বেরিয়ে গেল। তুলি তখনও তাকিয়ে থাকলো, মনে হাজারো প্রশ্ন। ঈশান, মাকে এত রাগ কেন? এই মেয়েটা আসলে কে? তুলি, কিছু বিষয় এখনই বোঝা যাবে না, ধীরে ধীরে সব জানবে তুমি। মেয়েটা দরজা পেরিয়ে বাইরে চলে যেতে নিলেই ঘরের ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতার মাঝে ঈশানের মা ধপ করে সোফায় বসে পড়লেন। চোখে কোণে জল জমে উঠেছে, ঠোঁট কাঁপছে, যেন বুকের ভেতরে জমে থাকা আগুন হঠাৎই ফেটে পড়বে। মা হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে উঠলেন। আমার ছেলেটাকে মেরে ওর শান্তি হয়নি, এখন আবার এসেছে সম্পত্তি নিতে। ওই মেয়েটার মুখটা দেখেই মনে হচ্ছিল আগুন জ্বলছে বুকের ভিতর। তুলি চুপচাপ দাঁড়িয়ে কিছু বুঝে উঠতে পারছে না। ঈশান মায়ের পাশে গিয়ে ধীরে ধীরে কাঁধে হাত রাখলো। তারপর বলল, মা কেঁদো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? ওর মতো মেয়ের জন্য আমার একটা সন্তানকে হারাতে হয়েছে, আর আজ ওর মুখে শুনতে হলো আমার ভাগের সম্পত্তি চাই। এই কষ্টটা আমি কাউকে বোঝাতে পারবো না। ঈশান। ঈশানের বুক ভার হয়ে গেল। সে মায়ের হাত ধরে বলল, মা, তুমি শান্ত হও, অতীতের কষ্টগুলো আর ফিরিয়ে আনা যাবে না। তুমি শুধু জানো আমি তোমার পাশে আছি, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। তুলির গলা শুকিয়ে গেছে। সে আস্তে করে বলল, মা, আমি একটু পানি এনে দেই? না, দরকার নেই। আমি শুধু কিছু সময় চাই নিজের মতো থাকতে। ঘরটা তখনও এক অদ্ভুত ভারে ভরে গেল। মায়ের কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছিল, কিন্তু তার প্রতিধ্বনি যেন তুলির বুকেও বাজছিল। ছেলেকে মেরে ফেলেছে মানে কি? মেয়েটা কে? এই পরিবারের ইতিহাস আসলে কি আমার লুকিয়ে আছে? সে ভাবছিল। ঈশান শুধু নিঃশব্দে জানলা দিকে তাকিয়েছিল। বাতাসে হালকা ঠান্ডা ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের ঘরে কেবলই শোক, রহস্য আর অব্যক্ত কষ্টের গন্ধ। তার রাত নীরব, চাঁদের আলো হালকা আলো জানলার কাছে টুকরো টুকরো ছড়িয়ে আছে। ঘরটা নিঃশব্দ, শুধু দুজন নিঃশ্বাস হালকা হালকা করে মিশে যাচ্ছে। তুলি চোখে অশ্রু, ভাঙা কণ্ঠে ঈশানকে টেনে বসালো। তার হাতে কেমন এক জোরালো অনুরোধ ছিল। ঈশান, প্লিজ বলো, ওই মেয়েটা কে? কেন তোমরা এত কষ্ট পাচ্ছ? আমি জানতে চাই, আমি সবকিছু জানতে চাই।
ঈশান কিছুক্ষণ নীরবে রইল। ওর চোখ ম্লান, মুখে কোনো কিছুর বোঝা লুকিয়ে আছে। ধীরে ধীরে সে তুলির হাত জোর করে বলল, ও আমাদের কালো অতীত তুলি। ও যে অতীত, যাকে আমরা ভুলতে চাই কিন্তু সে ভুলে যায় না। ওর ছায়া কখনো আমাদের ছাড়ে না। আমি কি ভুল? তুমি কেন এত ভয় পাও ঈশান? কারণ ও শুধু একজন মানুষ নয়, ও সেই কাহিনী যার কারণে আমাদের পরিবারের ঘর থেমে গেছে, অনেকের হাসি হারিয়ে গেছে। ওর কাছে গেলে পুরনো ক্ষত আবার খুলে যাবে। আমি ভয় পাই কারণ তুমি যদি সেটা জানো তাহলে তুমিও যদি ওর মতো হও তখন। তুলির বুকে অচেনা এক প্রশ্ন ফেটে উঠল, কিন্তু সে মুখে বলল না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখো, আমি কেমন করে তোমাকে ছেড়ে দেই? আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এই এই অতীত তাকে আমরা যদি প্রকাশ করে দেই সবকিছু আবার শুরু হবে। তাই আমি বাধাপ্রাপ্ত তুলি, আমি তোমায় রক্ষা করতে চাই। তুলি চুপ হয়ে গেল। ঘরের ভেতরে একটা বিশাল অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে বলে মনে হলো দেওয়ালটার কোনো কথায় ভাঙানো যাবে না। ভাঙবে শুধুমাত্র সময় আর সত্য। যদি সেটা সত্যি আমাদের কালো অতীত, তবে আমাকে একটু বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি ঈশান। অতীত যতই ভয়াবহ হোক না কেন। ঈশান তুলির হাত শক্ত করে হাত রাখলো, চোখ ভিজে এলো ওর। এই ঘরে আসার প্রতিটি কণাকে আমি তোমার থেকে লুকাবো না, কিন্তু কিছু সত্য আছে যা আমি এখনই বলতে পারি না, সময় এলে বলবো। আজ রাতে শুধু একটাই চাওয়া, পাশে থেকো। চাঁদ তাদের দুজনের উপরে নীরব দেখতে। ঘরের কোণে বাজছে সেই অনিশ্চিত মধুরতা, প্রেম আর রহস্য একসাথে গাঁথা। তুলি মনে মনে সিদ্ধান্ত নিল, যত গভীরই হোক না কেন এই অন্ধকার, সে ঈশানের সঙ্গে তাকে মোকাবিলা করাবে। সকালের বাতাসে এক অদ্ভুত নীরবতা, বাড়িটার চারিদিক যেন কেমন ভারী হয়ে আছে। ঈশানের মা চুপচাপ বারান্দায় বসে আছেন, হাতে একটা পুরনো ছবির ফ্রেম। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। তুলি রান্নাঘর থেকে চা নিয়ে আসছিল, দেখেই থেমে গেল। মা, কি হয়েছে? আজ আপনি ভোর থেকে চুপচাপ আছেন, মন খারাপ করছেন নাকি? ঈশানের মা ছবিটার দিকে তাকিয়ে গলায় ভার এনে বললেন। আজ আজ আমার বড় ছেলের মৃত্যুবার্ষিকী। তুলি অবাক হয়ে গেল, কাপটা হাতে কেঁপে উঠল ওর। আপনি আপনি বললেন বড় ছেলে, আমি তো জানতাম না মা, আপনার তো শুধু ঈশানই ছেলে। ঈশানের মা চোখ নামিয়ে ফেললেন, ঠোঁটটা শক্ত হয়ে আছে, মুখে একটা ঠান্ডা অভিমান। সবকিছু জানতে হবে এমন কোনো কথা আছে নাকি? কারো জীবনে কিছু কথা না জানাই ভালো। মা, আমি যদি ভুল কিছু জেনে থাকি তাহলে মাফ করবেন, কিন্তু আমি তো এখন এই পরিবারেরই একজন। জানতে ইচ্ছে করে আপনার কষ্টের কারণটুকু। ঈশানের মা হঠাৎ চোখ তুলে তাকালেন, চোখ দুটো লালচে, গলায় ঝাঁঝ। তুমি জানতে চাও আমার বুক ফাটা যন্ত্রণার কথা? যে ছেলেকে আমি নিজের হাতে মানুষ করেছি, সে একদিন এমন কাজ করলো যার দাগ আমি সারা জীবনে মুছতে পারবো না। ও মরেছিল, কিন্তু ওর ভুলগুলো আজও বেঁচে আছে এই ঘরে। তুলি হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল, তার মনে প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু সে বুঝলো এই মুহূর্তে আর কিছু বলা ঠিক হবে না। মা, আমি বুঝতে পারছি আপনি কষ্টে আছেন, আমি পাশে আছি। যদি কখনো মনে হয় বলতে চান, আমি শুনবো। আমি বলবো না তুলি, কিছু কথা বললে ঘর ভেঙে যায়, সম্পর্ক ভেঙে যায়। তুই ছোট, এসব থেকে দূরে থাক। তুলি নিঃশব্দে সরে গেল, কিন্তু তার চোখ তখনও প্রশ্ন ঝিলমিল করছে। কে ছিল সেই ছেলে? কি এমন ভুল করেছিল যে আজও সে ঈশানের মা সেই নাম উচ্চারণ করতে ভয় পান? বিকেলে রোদটা জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে, কিন্তু ঘরের ভেতরটা কেমন যেন নিস্তব্ধ। সবার খাওয়া শেষ হলেও ঈশানের মা একা বসে আছেন সোফায়, চুপচাপ, চোখের ক্লান্তির রেখা। সামনে খাবার সাজানো, কিন্তু তিনি হাত দেননি। তুলি রান্নাঘর থেকে উকি দিল, ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মা, খেয়ে নিন না, ঠান্ডা হয়ে যাবে। ঈশানের মা মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে বললেন, খেতে ইচ্ছে করছে না আমার। তবুও খান মা, না খেলে শরীর খারাপ হবে। চুপচাপ খাবার প্লেট তুলে এনে মায়ের সামনে বসে। আমি খাওয়াবো, 1 চামচ খান প্লিজ। ঈশানের মা মুখ ফিরিয়ে নিলেন, গলায় হালকা বিরক্তি। এত নাটক করার দরকার নেই তুলি, নাটক করে লাভ কি? একদিন তো এই বাড়ি ছেড়ে চলে যাবি। কি বলছেন মা? আমি কোথায় যাব? যেখানে সব মেয়েরা যায়, ভালো কোনো টাকাওয়ালা ছেলে পেলে ওর কাছে চলে যাবি। আমার ছেলের সাথে কতদিনই বা থাকবি তুই? তোমাদের মতো মেয়েদের আমি চিনি। এসব কি বলছেন মা? আমি কি এমন কিছু করেছি আপনার অবিশ্বাসের যোগ্য?
ঈশানের মা তীব্র শ্বাস ফেললেন, যেন ভিতরে অনেক দিনে জমে থাকা আগুন হঠাৎই মাথা তুলে জ্বলে উঠেছে। আমি আগেও এমন এক মেয়েকে বিশ্বাস করেছিলাম, মেয়ের মতো ভালোবেসেছিলাম, মনে করেছিলাম সে আমার ঘর ভরিয়ে রাখবে। কিন্তু কি করলো জানিস? আমার ছেলেকে ভেঙে দিল, এই বাড়ির সম্মান ভেঙে দিল। সেই মেয়ে আমার বড় ছেলেকে ধ্বংস করে দিয়ে চলে গেল চিরদিনের জন্য। তার কণ্ঠ ভেঙে গেল, চোখের কোণে জল টলমল করছে, কিন্তু মুখের অভিমান লুকানো নেই। তুলি নিঃশব্দে হাত রাখলো মায়ের হাঁটুর উপরে, গলায় ভারী সুরে বলল, আমি আপনার কষ্টটা পুরোপুরি বুঝতে না পারি মা, কিন্তু একটা কথা বুঝেছি, সব মেয়ে একরকম না। আমি আপনার ছেলেকে ভালোবাসি, কোনো স্বার্থে নয়, শুধু হৃদয় দিয়ে। ঈশানের মা মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু চোখের কোণে জল নেমে এলো চুপি চুপি। দেখি তুলি, দেখা যাক তুই আমার বিশ্বাস ফিরিয়ে আনতে পারিস কিনা। আমার আর কাউকে হারানোর সাহস নেই রে। তুলি কিছু না বলে খাবার থালা নিয়ে বসে পড়লো, চামচ তুলে নরম গলায় বলল, 1 চামচ খান মা, আমি না খাইয়ে উঠবো না। ঈশানের মা আর কিচ্ছু বললেন না, শুধু চামচটা মুখে নিলেন। আর বাইরে জানলার ওপারে সূর্যটা ধীরে ধীরে ডুবতে লাগলো, যেন ঘরের ভেতরকার রাগ, অভিমান আর দুঃখ রঙে আকাশও ভেসে যাচ্ছে নিঃশব্দে। রাতের নরম বাতাসে শাড়ির আঁচলটা হালকা দুলছে। তুলি বারান্দার রেলিং এ ঠেস দিয়ে বসে আছে, চোখে কোথাও এক দৃষ্টি স্থির। চাঁদের আলো গায়ে পড়ছে, মুখটা মলিন অথচ শান্ত। ঠিক তখনই ঈশান পা টিপে টিপে এসে পিছন থেকে আলতো করে তুলিকে জড়িয়ে ধরলো, তারপর ঘাড়ে কিস করতে লাগলো। তুলি চমকে ওঠে, তুলির নিঃশ্বাসের সঙ্গে মিশে গেল ঈশানের গলার উষ্ণ নিঃশ্বাস। এভাবে একা বসে আছো কেন? মনটা কেমন ভার লাগছে আজ। ঈশান তার চুল সরিয়ে গালে মুখ রাখলো, তারপর মৃদু স্বরে বলল, তোমাকে কষ্টে দেখতে আমার ভালো লাগে না তুলি, তুমি জানো না? তোমার মুখে হাসিটাই আমার শান্তি। তুলি ধীরে মুখ ঘুরিয়ে তাকায়, চোখে কিছু প্রশ্ন, কিছু না বলা কান্না। ঈশান তার সেই চোখে হারিয়ে যায় মুহূর্তে, ভালোবাসা যেন নীরবে প্রবাহিত হতে থাকে তাদের মাঝে। ঈশান আস্তে করে তুলির হাত ধরে বলল, চলো ঘরে যাই। তুলি কিছু না বলে তাকিয়ে রইল। ঈশান তার হাত ধরে ঘরে নিয়ে গেল। ঘরটা নিস্তব্ধ, শুধু বাতাসের হালকা আওয়াজ। দুজনের মধ্যে তখনও এক অদ্ভুত নীরব বোঝাপড়া। ঈশান আলতো গলায় বলল, তুই জানো আমি তোমাকে কত ভয় পাই। তুমি যদি কখনো আমার থেকে দূরে চলে যাও আমি বাঁচতে পারবো না তুলি। আমি কোথায় যাব ঈশান? তোমাকে ছেড়ে যাওয়ার সাহস কি আমার আছে ঈশান? একটা কথা বলো প্লিজ, যে কথা নিয়ে সবাই চুপ, যে কথা তোমার মা শুনলে কাঁদেন, সেই রহস্যটা কি? আমাকে কেন কেউ বলে না কিছু? এখন না তুলি, সময় হলে সব বলবো। এখন শুধু জানো, সেই অতীতের দাগ আজও আমাদের ঘরের দেয়ালে রয়ে গেছে। রাতটা নিস্তব্ধ, জানলার বাইরে হালকা বাতাস বলছে। তুলি তখনও চুপচাপ বিছানার কিনারায় বসে আছে, চোখে অদ্ভুত এক জেদ, কণ্ঠে অনুরোধ মিশে রাগ। ঈশান, তুমি যদি আজও না বলো তাহলে আমি সত্যি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বলছো সময় হলে বলবে, কিন্তু সেই সময় কবে আসবে আমি জানতে চাই। তোমাদের ঘরে যে অভিমান, কান্না লুকিয়ে আছে, তার কারণটা কি? ঈশান প্রথমে কিছু না বলে তাকিয়ে রইল তুলির মুখের দিকে, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, তুমি শুনলে হয়তো কষ্ট পাবে, তবুও বলছি, কারণ আজ তোমার চোখের এই জেদ থামানো সম্ভব না। ঈশান কিছুক্ষণ চুপ করে, যেন অতীতে ফিরে যায়। তার চোখে ভেসে উঠল সেই ভয়ঙ্কর দিনগুলো স্মৃতি। আমার ভাই নিশান, ও ছিল মায়ের প্রাণের চেয়েও প্রিয়। নিশান খুব মেধাবী, ভদ্র আর সরল ছিল। ভার্সিটিতে পড়াকালেই ও এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা ওর সিনিয়র ছিল। তুলি মনোযোগ দিয়ে শুনছে, নিঃশ্বাস পর্যন্ত ফেলছে না একটি বারও। নিশান ভাই ওকে সত্যিকারের ভালোবাসতো, এমনকি বিয়ের জন্যেও জেদ করেছিল। মা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ভাইয়ের মুখের হাসি দেখে শেষে রাজি হয়ে যান। মা ভাবিকে বিয়ের পর নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন, আমাদের সবার থেকে বেশি ভালোবাসতেন। তারপর সবকিছু বদলে যায়। ভাইয়ের সেই ভালোবাসা, যত্ন সব যেন ওর কাছে তুচ্ছ হয়ে গেল। ভাবি ঘরের বাইরে সময় কাটাতে শুরু করলো, ফোনে কারোর সঙ্গে কথা বলতো, বাড়িতে এলে মুখ ভার করে থাকতো। ভাই দিন দিন ভেঙে পড়ছিল, কিন্তু কিছু বলতে পারতো না। তুলি তখন চুপচাপ, কিন্তু তার চোখে জল চিকচিক করছে। ঈশান মাথা নিচু করে বলল, একদিন ভাই হঠাৎ ওকে অন্য এক পুরুষের সঙ্গে দেখে ফেলে, ঘনিষ্ঠ অবস্থায়। একদম কাছের মানুষটাকেই বিশ্বাসঘাতক হিসেবে চোখের সামনে দেখতে হয়েছিল তাকে। সেদিনের পর ভাই আর কিছু বলেনি,
শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল, আর কখনো দরজা খোলেনি। মানে লিশান ভাই? হ্যাঁ, নিজের জীবন শেষ করে দেয়। আর সেদিন থেকে মা কারোর উপর বিশ্বাস রাখতে পারেন না, বিশেষ করে সিনিয়র মেয়েদের উপর। মার চোখে তারা সবাই একরকম হয়ে গেছে। তুলি নীরবে বসে থাকে, তার মুখে আর কোনো কথা নেই, শুধু অশ্রু ঝরে পড়ে গাল বেয়ে। ঈশান ধীরে তার দিকে তাকায়। তুমি এখন বুঝতে পারছো মা কেন তোমাকে মেনে নিতে পারছেন না? তিনি তোমাকে নয়, তোমার মতো একজনের ছায়াকেই ভয় পান। আমি তো ওর মতো না, আমি তো তোমাদের পরিবারের সুখ চাই। তবু কেন মনে হয় আমার উপস্থিতিতেই সবার মনে আগুন জ্বলে ওঠে? কারণ সময় এখনো ওদের ঘায়ের মতো কাঁচা। তুমি ধীরে ধীরে প্রমাণ দিও যে সবাই একরকম না, তুমি আলাদা। তুমি আমার তুলি। তুলির চোখে অশ্রু ঝরে পড়ে, কিন্তু সেই অশ্রুতেই যেন প্রতিজ্ঞা লুকিয়ে থাকে। এই পরিবারের সে একদিন নিজের জায়গা পেতেই দেবে, যেভাবেই হোক মায়ের বিশ্বাসটা ফিরিয়ে আনবে। তুলি সকালে ঘর গুছিয়ে নিচ্ছিল। ঈশানের মা তখন ডাইনিং এ এসে বসে নীরব মুখে এক দৃষ্টিতে চেয়ে আছেন, চোখে গভীর অভিমান, ঠোঁটে অস্বস্তি। তুলি ওনার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর শান্ত গলায় বলল, মা, আপনি একটু আমার হাতটা দেখেন তো। কি হলো, হাত দেখবো কেন? তুলি হেসে হাতের সামনে ধরে বলল, দেখেন মা, আমাদের এই যে হাত, একটা হাতেই কিন্তু 5টা আঙ্গুল, কিন্তু কোনো আঙ্গুলই সমান না। একটা বড়, একটা মাঝারি, একটা ছোট, কিন্তু ওরা একসাথেই কাজ করে। একে অপরকে ছাড়া কোনো কাজই পূর্ণ হয় না। ঈশানের মা নিঃশব্দে তাকিয়ে থাকলেন, কিছু বললেন না। তুলি আবারও বলল, ঠিক তেমনি মা, মানুষও তো এক না। কারো চরিত্র ভালো, কারো খারাপ, কারো নরম, কারো মন নরম, কারো শক্ত। এক মেয়ের ভুলের জন্য কি সব মেয়েকে একই চোখে দেখা যায় মা? তুমি বুঝবে না তুলি, কেউ যখন বিশ্বাস ভাঙে তখন পৃথিবীর সব মুখ একই রকম মনে হয়। বুঝি মা, কিন্তু আবার এটাও বুঝি পৃথিবীতে সব চেহারা এক নয়, সব মনও এক নয়। কেউ চলে যায়, কেউ এসে ভরসা দেয়, কেউ কষ্ট দেয়, কেউ সেই কষ্ট মুছে দেয়। ঈশানের মা চুপচাপ তুলির মুখের দিকে তাকিয়ে রইলেন। তুলির চোখে তখন গভীর এক মায়া, যেন মায়ের ক্ষতগুলোতে ওষুধ লাগাতে চায়। তুলি ধীরে ধীরে বলে উঠল, আর মা, আপনি বলেছিলেন সিনিয়র মেয়ে মানে খারাপ, কিন্তু আপনি কি জানেন এখন কত সিনিয়র মেয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে? ভালোবাসার কোনো বয়স, ক্লাস, রোল নেই মা, শুধু মন লাগে, মনের মতো মানুষ লাগে। ঈশানের মা কিছু বলতে কেউ থেমে গেলেন, ঠোঁট কাঁপলো, চোখে জল এসে গেল ওনার। তুলি কাছে গিয়ে ওনার হাত ধরলো আর বলল, আমি আপনার ছেলেকে ভালোবাসি মা, সৎভাবে, সম্মান নিয়ে। আমি আপনাদের কষ্ট দিতে আসিনি। ঈশানের মা ধীরে ধীরে হাতটা তুলির মাথায় রাখলেন, নরম স্বরে বললেন, মাঝে মাঝে মনে হয় তুই সত্যি আলাদা রে। তুলির মুখ মুচকি হাসি ফুটে উঠলো। তুলি বুঝতে পারলো তার কষ্ট বৃথা না, তার শাশুড়ি বুঝতে পারছে। সবাই এক হয় না তো। বিকেলে নরম রোদ জানলা দিয়ে ঘরে ঢুকছে, উঠোনের আম গাছের ছায়া দোল খাচ্ছে হালকা বাতাস। ঈশান দরজার সামনে দাঁড়িয়ে এসে দাঁড়াতেই চোখ কপালে উঠে, সে যা দেখছে তা যেন অলৌকিক কিছু। তুলির হাসির আওয়াজ ভেসে আসছে ভেতর থেকে, আর সেই হাসির সঙ্গে মিশে আছে ঈশানের মায়ের কোমল হাসি। দুজনেই বসে আছেন বারান্দায়, চায়ের কাপ হাতে গল্পতে মগ্ন। তুলি মুখে লাজুক হাসি, ঈশানের মায়ের চোখে মমতা। ঈশান দরজার ফাঁক দিয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে বলল, আরে মা, সূর্যটা আজ কোন দিক থেকে উঠেছে রে? আমার মা আর আমার বউ দুজন একসাথে বসে, তাও হেসে হেসে গল্প করছে। এ কেমন ম্যাজিক! কি হলো, আমার সাথে মা গল্প করলে এমন অবাক হওয়ার কি আছে? আচ্ছা ঈশান, তুই ঠিকই বলিস, আমি তুলিরে বুঝতে পারিনি আগে, এখন বুঝতেছি সব সিনিয়র মেয়েরাই একরকম না রে বাবা। তুলি আলাদা, অনেক আলাদা। তুলির চোখে হালকা জল চিকচিক করলো, মায়ের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা, আপনি এভাবে বললেন মানে আমার পৃথিবীটাই বদলে গেল। তাহলে বুঝি আমি এখন অফিসিয়ালি দুইজনের প্রিয় মানুষ হয়ে গেলাম? বেশি বাড়িও না, প্রিয় মানুষ না, আমরা দুজনেই এখন একে অপরের গোপন টিমে আছি তোমার বিরুদ্ধে। ঠিক বলেছো তুলি, তোমাকে নিয়ে আমরা অনেক নতুন নতুন প্ল্যান করব। ও মা, আজ তো দেখি ঘর পাল্টে গেছে। আগে আমি ছিলাম তোমার রাজপুত্র, এখন তোমরা দুইজন মিলে আমাকে বানাইবা বলির পাঠা।
সবাই হেসে উঠলো একসাথে। সে হাসিতে মিশে গেল অতীতের সব ভুল বোঝাবুঝি, অভিমান, কষ্ট। বারান্দায় ঝরে পড়া সূর্যের আলোয় তিনজনের মুখেই তখন শান্তি আর ভালোবাসার এক মিষ্টি আভা। সকালের সূর্য তখন জানলার ফাঁক দিয়ে নরম আলো ছুঁয়ে যাচ্ছে ঘরের মেঝেতে। তুলি রান্নাঘরে ব্যস্ত, গ্যাসের পাশে দাঁড়িয়ে চা বানাচ্ছে। ঈশানের মা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ওর দিকে, চোখে একরাশ ভাবুকতা, ঠোঁটে হালকা হাসি। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে বললেন, তুলিমা, একটা কথা বলি। বলুন মা, চা লাগবে নাকি আমি এখন নিয়ে আসছি? না মা, না মা, চা লাগবে না। আজ আমি তোকে অন্য কথা বলতে এসেছি। কি কথা মা? তুই আবার ভার্সিটিতে যা মা। আমি চাই তুই পড়া শেষ কর। তুলির হাতের কাপটা কাঁপতে কাঁপতে চুলার পাশে রাখলো সে। চোখ বড় হয়ে গেল অবিশ্বাসে। কি বলছেন মা, সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি এতদিন একজনের উপর রাগ করে নিজের মনের কষ্ট অন্যের উপর চাপিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুইও হয়তো তাদের মতোই, কিন্তু আমি ভুল ছিলাম তুলি। তুই আলাদা। তুই আমার ছেলের সুখের কারণ, আমার বাড়ির শান্তি। তুলির গলা ভার হয়ে এলো, চোখের কোণে জল চিকচিক করছে। মা, আপনি জানেন না, আপনার এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। ঈশানের মা এগিয়ে এসে তুলির মাথায় হাত রেখে বললেন, তুই পড়বি, দরকার হলে চাকরিও করবি। আমি তোকে বিশ্বাস করি মা। মা, আপনি জানেন, আপনি আজ আমায় দ্বিতীয়বার জন্ম দিলেন। না রে, আমি শুধু বুঝেছি মেয়েরা কারো তুলনা দিয়ে বিচার পায় না। প্রত্যেকটা মানুষ আলাদা, তোর মতোই। তুলির চোখ দিয়ে তখনও অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে হাসছে, একটা তৃপ্তি, শান্তির হাসি। দরজার পাশে দাঁড়িয়ে থাকা ঈশান সব দেখছিল চুপচাপ, তার মুখে একটি কথা, মা, আজকে তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমার বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে। সকালে রোদটা আজ একটু অন্যরকম লাগছে তুলির কাছে। অনেকদিন পর ভার্সিটির ব্যাগটা কাঁধে নিচ্ছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা গুছিয়ে পিন দিচ্ছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে শান্ত একটা হাসি। দরজার বাইরে থেকে ঈশান বলল, আজকে আমার বউ আবার ভার্সিটি গার্ল হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক দিন পর ক্লাসে যাচ্ছি। মাও বলেছে পড়াশোনা শেষ করতে। ঈশান কাছে এসে ওর গলার ওড়না ঠিক করে দিল। যা, তোমার মতো ছাত্রীকে দেখে সবাই অবাক হবে আজ। বেশি কথা বলো না, দেরি হয়ে যাচ্ছে। ঈশান হেসে দরজার পাশে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না ও রিকশায় উঠলো। ভার্সিটির গেটে পা রাখতেই একটা হাওয়া এসে ও চুল উড়িয়ে দিল। মনে হলো যেন অনেক বছর পর নিজেকে জায়গায় ফিরেছে। করিডোরে ঢুকতেই পিছন থেকে কেউ চিৎকার করে উঠলো, এই তুলি, তুলি ঘুরে তাকিয়ে দেখে ওর প্রিয় বান্ধবী মিম, হাতে বই, চোখে দুষ্টুমি। মিম ছুটে এসে বলল, এই এতদিন কই ছিলি রে? হানিমুনে গেছিলি নাকি? তুলি একদম লজ্জা পেয়ে গেল, গাল টকটকে লাল হয়ে উঠলো। আরে না রে, কিসের হানিমুন, সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। ও তাই নাকি? শুনেছি তোর শ্বশুর বাড়ির সবাই নাকি খুব স্ট্রিক্ট, তাও সংসার সামলাচ্ছিস, ভালোই তো। হ্যাঁ মিম, সংসারটা আসলে যত্নে রাখলে তবেই সুন্দর হয়। আমি এখন সবকিছুর আগে সংসারকেই গুরুত্ব দিই। তুই কেমন বদলে গেছিস রে। আগে তুলি তো বলতি আমি আগে ক্যারিয়ার তারপর বিয়ে, এখন দেখি উল্টা। তুলি একটু মুচকে হেসে জানলার দিকে তাকিয়ে বলল, হয়তো মানুষ তখনই বদলায় যখন সে ভালোবাসা পায় মিম। এখন আমার কাছে আগে সংসার, তারপর সবকিছু। তোর মুখে এই শান্তির হাসিটা দেখে বুঝতে পারছি তুই সুখী। হ্যাঁ, আমি সুখী, কারণ আমি এখন জানি নিজের মানুষকে ধরে রাখাই জীবনের সবচেয়ে বড় অর্জন। বেল বেল বাজলো, ক্লাসও শুরু হলো। তুলি ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকলো। মনে হচ্ছে একদিকে নতুন যাত্রা, আর আরেকদিকে ভালোবাসা করা জীবনের মধুর দায়িত্ব। দুটোই তার নিজের হাতে ধরা। দূর থেকে ঈশানের পাঠানো একটা মেসেজ আসলো, মনোযোগ দিয়ে ক্লাস করো মিসেস তুলি ঈশান, আজ তোমার হাসিটা পুরো দিন মনে রাখবো। তুলি হাসলো, ফোনটা বুকের কাছে চেপে ধরে আস্তে করে ফিস ফিস করে বলল, আমিও মনে রাখবো তোমায় ঈশান। বিকেলের হালকা হাওয়া বারান্দা ভরিয়ে দিচ্ছে। তুলির কাপড় শুকাতে দিতে দিতে হঠাৎই বলল, ঈশান, একটা কথা বলি। ঈশান ল্যাপটপ থেকে চোখটা তুলে বলল, বলো, আবার কি কিনতে চাও? না রে পাগল, বিয়ের পর তো এখনো আমার বাসায় যাওয়া হলো না। মা বাবা কতবার বলেছে একদিন যেন যাই। ভাবছি কাল সকালে একটু ঘুরে আসি। মা যদি রাজি থাকে তাহলে চলো যাই। ঠিক আছে, আমি এখনই মায়ের সাথে কথা বলি। ও রান্নাঘরের দিকে গেল। ঈশানের মা তখন চা বানাচ্ছিল। তুলি ঢুকে নরম গলায় বলল, মা, একটা কথা বলবো। কি বলবি তুলি?
মা ভাবছিলাম কাল একটু আমাদের বাড়ি ঘুরে আসি, অনেকদিন হলো দেখা হয় না, মা বাবাকে খুব মিস করছি, মা বাবাও আমাকে খুব মিস করছি। ঈশানও যাবে আমার সাথে। ঈশানের মা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর মুখে হালকা হাসি এনে বললেন, তুই যদি যেতে চাস তাতে আমার আপত্তি নেই মা। তোর বাড়ির লোকেরাও তো আমাদের আত্মীয়। তবে কাল সকালে গিয়ে সন্ধ্যার আগে ফিরে আসবি, ঠিক আছে? তুলি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি মা, আপনি কিছু মনে করছেন না? মনে করার কিছু নেই, এখন তুই আমার মেয়ের মতো, তোর নিজের বাড়িতেও তো দেখা করতে যেতেই পারবি। মা আপনি জানেন আজকে আমি কত খুশি হয়েছি। এই মেয়েটা কত মিষ্টি কথা বলতে পারে। যাও, কাল সকালে তোমাদের জন্য পিঠা বানাবো, খেয়ে তারপর যেও। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা ঈশান মুচকে এসে বলল, আজ মনে হচ্ছে আমার বউয়ের কথার জাদু কাজ করছে। মা তো একদম রাজি। আমার নামই তুলি, সবাইকে রঙে ভরিয়ে দেই। তুমি আসলেই আমার জীবনের সবচেয়ে সুন্দর রং। কাল সকালে যাব, এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে চলো। মা কিন্তু পিঠা দেবেন না যদি দেরি করো। ঘরের ভিতরে ছড়িয়ে পড়ল এক মিষ্টি পারিবারিক উষ্ণতার বাতাস। ঈশানের মা রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে তাকিয়ে দেখলেন দুজনের সেই হাসি খুশি মুখ, আর মনে মনে বললেন, এই হাসিটাই যেন কখনো মুছে না যায়। সকালের হালকা রোদ জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। তুলে আলমারি খুলে সুন্দর লাল শাড়ি বের করলো, চোখে লাইট মেকআপ, হালকা লিপস্টিক, কানে ছোট ছোট দুল, চুল ভাঁজ করে পেন দিয়ে ঠিক করলো। সে নিজেই আয়নার দিকে তাকিয়ে একটু হাসলো, যেন নিজের সাজে খুশি। ঈশান রুমে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলো, চোখ বড় হয়ে বলল, ওরে কি ব্যাপার, এত সাজছো কেন? এই কি বলছো? বিয়ের পর প্রথম বাবা বাড়ি যাচ্ছি, সাজবো না কি করব? এই তো 5-7 মিনিটের রাস্তা, এতক্ষণে চলে যাই, এই জন্য এত সাজার দরকার কি? আরে ঈশান, তুমি কি জানো না বিয়ের পর মেয়েদের তো সেজে গুজেই বাবার বাড়ি যেতে হয়, এটা নিয়ম, রীতিমতো ট্রেডিশন। ও ঠিক আছে, তাহলে চলি। তবে মনে রেখো, তুমি সাজছো না, আমি তাকাতে থাকবো। তুমি যদি তাকিয়ে থাকো তাহলে পরে হোঁচট খেয়ে পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে মনে রেখো পথটা ছোট, কিন্তু আমি তোমার চোখের দিকে সব সময় নজর রাখবো। তুলি আরো একবার আয়নার দিকে তাকিয়ে বলল, চলো চলি। দুজন হাতে হাত থেকে বের হলো। বারান্দার হালকা বাতাসে শাড়ির ঝরঝরে কাপড় লেগে হালকা নড়াচড়া করছে। ঈশানের চোখ শুধু তুলির উপরে, আর তুলি নিজের সাজে একটু লাজুক, একটু গর্বিত। সকালের এই মধুর মুহূর্তে যেন পারিবারিক উত্তেজনা আর ভালোবাসার মিশ্রণ ভাসছে চারপাশে। তুলি এবং ঈশান হাঁটতে হাঁটতে তুলির বাবার বাড়ির গেটে পৌঁছালো। গেট খুলতেই তুলির মা, বাবা আর ছোট বোন খুশি হয়ে দুজনকে দেখলো। ছোট বোন ছুটে এসে বলল, আপু, এতদিনে কি আমাদের কথা মনে পড়লো? কেন না, তুই তো যেতে পারতিস, 5 মিনিট হাঁটলেই চলে আসা যেত। মা তো নিষেধ করেছিল, আর তুমি পরিবারের কারো কথা না ভেবে এভাবে বিয়ে করলে, তাই মা অনেক রেগেছিল। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, এখন আর কোনো ঝামেলা হবে না। এরপর তুলি ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে গেল, মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা রাগ করো না, আমি ভালো আছি, সত্যিই ভালো আছি। কিন্তু তুই যদি আমাদের আগে জানাতি, আমরা তো একটু শান্ত থাকতাম। আমি জানি মা, কিন্তু সবকিছু এত দ্রুত হয়ে গেল, এখন আমি চাই সবাই শান্ত থাকুক আর আমি সুখে থাকি। ছোট বোন ঘুরে ঈশানের দিকে তাকিয়ে বলল, আপুকে এমন সুখী রাখতে তুমি ভালো কাজ করেছো। তুই চিন্তা করো না, আমি ওর সুখের দিকে সবসময় নজর রাখবো। ঠিক আছে, এখন আসো সবাই একসাথে কিছু সময় কাটাই। মা বাবা, আমি সত্যিই সুখী, আর এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। বিকাল নামতেই সবাই ঘরে জড়ো হলো। টেবিলে হালকা খাবার রাখা হয়েছে। তুলি আর ঈশানের পাশে বসে হাসি মুখে একে অপরের দিকে তাকাচ্ছে। তুলির বাবা খাওয়া দাওয়ার সামলে নরম কণ্ঠে বললেন, ঈশান, তোমার মা কি তুলিকে মেনে নিয়েছে? বাবা চিন্তা করবেন না, মা এখন তুলিকে পুরোপুরি মেনে নিয়েছে। আগে কিছুটা রাগ ছিল, কিন্তু এখন শান্ত। তবে সবসময় মন খারাপ করলে চলবে না। ওর সুখে আমরা সবাই খুশি থাকতে চাই। মা আমি সব সময় চেষ্টা করব তুমি তোমার খুশি রাখার জন্য। আপু, দেখছি তোমার নতুন জীবনটা অনেক মধুর হচ্ছে। ঈশান ভাই ও বইয়ের ভালো মন্দ খেয়াল রাখছে। হ্যাঁ, আমি তো সবসময় তুলিকে খুশি রাখার চেষ্টা করি। ঠিক আছে, তবে সবকিছু মিলে যেন পরিবারের শান্তি থাকে, এটাই গুরুত্বপূর্ণ। বাবা নিশ্চয়ই, আমরা সবাই একসাথে থাকলে শান্তি বজায় থাকবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কেমন যাচ্ছে? ভালোই চলছে মা। ঈশান সবসময় সময় দেন পড়াশোনায় মন দিতে। তুই জানো না আমি সবসময় ওর পাশে থাকি। ঠিক আছে,
দেখেছি দুজনই একে অপরের জন্য ভালো। ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান হয়। সন্ধ্যায় হালকা আলো ফ্ল্যাটের ঘরগুলো ছুঁয়ে যাচ্ছে। ঈশানা তুলি হেঁটে বাড়িতে পৌঁছালো। তুলি হাতে ছোট ব্যাগ নিয়ে ঢুকতেই চোখে পড়লো রান্নার টেবিলে সাজানো খাবার। তুলি ব্যাগ খুলে খাবারগুলো রাখতেই বলল, মা, আপনার রান্না করার দরকার নেই। আমার মা সব খাবার দিয়ে দিয়েছে আপনার জন্য। সে কি, তুমি এগুলো আনতে গেলে কেন? কারণ মা, আমরা সবাই মিলে ভালো মন্দ খাবার খাবো, আর আপনি বাড়িতে বসে থাকবেন সেটা তো হবে না। তাই মা সব খাবার দিয়ে দিয়েছে, খেয়ে নিন আপনি। ঈশানের মা কপাল ভাঁজ করে তাকালেন, তারপর হালকা হেসে বললেন, ভালো হয়েছে, আমারও রান্না করতে ভালো লাগছিল না। ঠিক আছে মা, আমি খাবার বেড়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন। তারপর তুলি এক এক করে খাবারগুলো বেড়ে দিল। ঈশান বসে খেতে লাগলো। ঈশান দূর থেকে তাকিয়ে দেখলো বোমা শাশুড়ির মিষ্টির সম্পর্ক। ঈশান আর তুলি খাবার খেয়ে টেবিল থেকে উঠে ঘরে ঢুকলো। ঘরের কোণে বসে ঈশানের মা একটু হাসি মুখে বললেন, তুলি, আমি চাচ্ছিলাম তোরা কয়দিন কোথাও ঘুরে আসো। মা, তাহলে তো আপনি একা থাকবেন। সমস্যা নেই, তোরা কয়দিন ঘুরে আয়, আমি তোদের কক্সবাজার যাওয়ার টিকিট কেটেছি। কয়দিন ঘুরে এসো, আনন্দ হবে আর ভালো লাগবে। ঈশান ঘরে গিয়ে তুলির কাঁধে হাত দিয়ে হালকা হেসে বলল। আরে ও মা, সেটা কি করে? পরদিন সকালে ঈশান আর তুলি হাতে হাত ধরে বের হলো কক্সবাজারের উদ্দেশ্যে। ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে ঈশানের মা ওরা দুজনকে বিদায় জানালো। ভালো করে ঘুরে আসো, সাবধানে যেও। মা, চিন্তা করবেন না, আমরা সাবধানে থাকবো। বাসে উঠতেই ঈশান আর তুলি পাশে বসে গল্প করতে শুরু করলো। দেখছো তুলি, মা আমাদের জন্য টিকিট কেটে দিয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু মা, একা একা থাকবেন তাই একটু দুশ্চিন্তাও হচ্ছে। তুমি চিন্তা করো না, আমরা আনন্দে থাকবো। মা নিশ্চয়ই খুশি থাকবেন। বাসের জানলা দিয়ে বাইরের সমুদ্র দিগন্ত দেখা যাচ্ছে। সূর্য একটু উঠেই আকাশকে লাল সোনালী রঙে রাঙাচ্ছে। তুলি খেয়াল করে বলল, দেখছো ঈশান, সমুদ্র কত সুন্দর। আজকের দিনটা সত্যিই বিশেষ হতে যাচ্ছে। হ্যাঁ, আর তোমার সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্তই বিশেষ মনে হয়। দুজন গল্প করতে করতে হাসতে খেলতে সময় কাটাচ্ছে। বাসের রাস্তা, গাছগাছালি, ছোট ছোট নদী আর গ্রামীণ দৃশ্য দেখছিল। তুলি ঈশানকে বলল, দেখো ঈশান, আমাদের হানিমুনের প্রথম দিনটা কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর তোমার, হ্যাঁ, প্রতিটি মুহূর্ত মনে রাখবো। তোমার সঙ্গে সব সময় সুন্দর লাগে। হোটেলে পৌঁছাতেই দুজন দ্রুত রুমে উঠল। রুমটা ছোট হলেও সজ্জায় সুন্দর। খুশির আভা ছড়াচ্ছিল চারিদিকে। কিছুটা বিশ্রাম নিয়ে খেয়ে দিয়ে দুজনে বের হলেও বাইরে পথে ঘুরতে। সমুদ্রের হালকা হাওয়া আর ঢেউয়ের শব্দ দুজনকে আনন্দে ভরিয়ে দিল। ঘুরতে ঘুরতে তারা বিচের দিকে চলে এলো। সোনালী বালির উপরে পা রাখতেই হঠাৎই ঈশানের চোখ থমকে গেল। দূরে একজন পরিচিত মুখ, সে একই ভাবে আর যার জন্য ঈশানের ভাই নিশান মারা গিয়েছিল। মহিলাটি একজন লোকের হাত ধরে হাসছে, ঘুরছে, আনন্দ করছে। ঈশান হালকা কণ্ঠে বলল, তুলি, দেখছো ওরা? হ্যাঁ, দেখছি। মহিলাটি ঈশানকে দেখে থমকে গেল। চোখে হঠাৎই আগুন জ্বলে উঠল। ধীরে ধীরে সে এগিয়ে এসে ঠোঁটের কোণে হালকা ঠাট্টা মুখে বলল, বউ নিয়ে ঘুরতে এসেছো বুঝি? হ্যাঁ, বউ নিয়ে ঘুরতে এসেছি। তুলি সামনে এগিয়ে ধীরে ধীরে বলল, আপনার মতো কারো গার্লফ্রেন্ড হয়ে ঘুরতে আসিনি, আমার ঈশান আমাকে নিয়ে এসেছে। মহিলার চোখে এক চিমটি অপমানের ছায়া। সে ঠোঁট কুঁচকে বলল, তোমার এত বড় সাহস! বেশি বেশি কথা বলছো না? একদম বেশি বেশি বলছি না। আপনার মতো মানুষ সারা জীবন শুধু হোটেলেই ঘুরে বেড়াবে, কারো বেডরুমে স্থান পাবে না। মহিলার গা কেঁপে উঠল। চোখে লজ্জা আর অপমানের অদ্ভুত মিশ্রণ। তুলির কথায় সে হকচকিয়ে দাঁড়িয়ে রইল। ঈশান পাশে দাঁড়িয়ে তুলিকে চোখে চোখ রেখে বলল, তুমি একদম ঠিক বলেছো তুলি। ঈশান, আমরা চলি, আমাদের সময় আর আনন্দের ক্ষণগুলো নষ্ট হতে দেব না। দুজন হাত ধরে বিচের ধারে হাঁটতে থাকলো। সূর্য গোধূলি আলোয় ছড়াচ্ছিল। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে তাদের পা ছুঁচ্ছিল। দুজনের মধ্যে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাসের আলো ছড়িয়ে পড়ল। রাতটা ছিল কক্সবাজারের সবচেয়ে শান্ত রাতগুলোর একটি। সমুদ্রের ঢেউ দূরে থেকে মৃদু শব্দে আছড়ে পড়ছে। হালকা বাতাসে পর্দাও দুলছে। তোরের কিছুই জানা নেই আজকে রাতটা ওর জীবনের সবচেয়ে বিশেষ রাত হতে যাচ্ছে। ঈশান সারাদিন গোপনে প্ল্যান করেছে। হোটেলের ব্যালকনিটা সাজানো হয়েছে গোলাপের পাপড়ি, মোমবাতি আর ছোট ছোট ফেয়ারি লাইট দিয়ে। টেবিলে রাখা একটি কেক, পাশে একটা ছোট্ট বক্স যার ভিতরে চকচকে একটি আংটি। সব ঠিকঠাক করে ঈশান হেসে ফেললো নিজের মনে। আজ বলবো, আজ না বললে হয়তো আর কখনো পারবো না। 9:30টার দিকে তুলি রুমে ঢুকতে ঈশান হালকা হাসিতে বলল, একটু যাবে আমার সাথে? এই রাতে কোথায়?
ঈশান কানের কাছে মুখ নিয়ে বলল, না না, তুমি আবার কি করছো? চমক আছে, চোখটা বন্ধ করো। তুলি অবশেষে রাজি হলো। ঈশানও চোখে রুমালের ফিতে বেঁধে হাত ধীরে ধীরে নিয়ে গেল ব্যালকনিতে। বাতাসে গোলাপের গন্ধ, ফেরারি লাইটের ঝিলিক আর হালকা রোমান্টিক সুর বাজছে দূরে। ঈশান চোখের বাঁধন খুলতেই তুলি হতবাক হয়ে গেল। চারপাশ মোমবাতির আলোয় চকচক করছে পুরো ব্যালকনি। বাতাসে ভেসে আসছে গোলাপের পাপড়ি, টেবিলের উপরে লেখা। উইল ইউ বি মাইন ফর এভার? তুলি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ঠিক তখনই ঈশান হাঁটু গেড়ে বসে পড়ল। রাত হাতে ছোট বক্সটা খুলে দেখালো একটা সুন্দর রিং। নরম কণ্ঠে বলল, তুলি, আমরা যেদিন তোমাদের শহরে এসেছিলাম সেদিন তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছিল। তারপর তোমাকে দেখতে দেখতে তোমার হাসি, তোমার রাগ, তোমার জেদ সবকিছুতেই আমি হারিয়ে যেতাম। তুমি বুঝতে না পারলেও আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি কারণ তুমি ছিলে আমার সিনিয়র। আর এক সিনিয়রের জন্যই আমার ভাই তার জীবনটা হারিয়েছে। মা কিছুতেই এই সম্পর্ক মেনে নিত না, তাই আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছিলাম। ঈশান একটুখানি থামলো, চোখে পানি চিকচিক করছে। কিন্তু সেদিন তুমি আমাকে জোর করে বিয়ে করলে। আমি রেগে গেছিলাম উপরে, কিন্তু ভেতরে আমি খুব খুশি ছিলাম তুলি। সেদিন মনে হচ্ছিল আমি অবশেষে আমার প্রতীক্ষিত ভালোবাসা পেয়ে গেছি। তুমি যদি চাও আমি আজ থেকে সারা জীবন তোমার পাশে থাকবো। তুমি কি আমার হবে তুলি? তুলির চোখেও পানি জমে উঠলো, ঠোঁটে মিষ্টি হাসি। ধীরে ধীরে ঈশানের হাতটা ধরে বলল, তুমি তো অনেক আগেই আমার হয়ে গেছো ঈশান, শুধু বলনি ওইভাবে কখনো। আমি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই, যখন তুমি আমার দিকে তাকিয়ে কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছিলে। ঈশান আংটি পরিয়ে দিল তুলির হাতে। তুলির চোখ বন্ধ করতেই ঈশানের কপালে আলতো করে চুমু খেলো। ফেরারি লাইটের ঝিলিকে ওরা দুজন যেন এক পৃথিবীর মানুষ হয়ে গেল। ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশ্রুতির বন্ধনে এক জোড়া প্রাণ। তুলি মাথা ঈশানের কাঁধে রেখে আস্তে করে বলল, আজ থেকে শুধু তুমি, আমি আর এই সমুদ্রের ঢেউ। আর সেই প্রথম ভালোবাসা যা কোনো দিন হারাবে না। রাতটা শান্ত, সমুদ্রের হালকা বাতাসে ব্যালকনিতে বইছে। ঈশান ধীরে ধীরে তুলি পাশের সে বসলো, হাতটা নরম ভাবে ধরে বলল, তুলি, আজ থেকে আমরা একসাথে, শুধু স্বামী স্ত্রী না, বন্ধু, সঙ্গী, সবকিছু। তুলি হেসে ঈশানের দিকে তাকালো, চোখে মিষ্টি উজ্জ্বলতা। আমিও চাই ঈশান, তুমি পাশে থাকলেই সব ঠিক মনে হয়। ঈশান হাসলো, ধীরে ধীরে তুলির কপালে আলতো চুমু দিল। তুমি জানো আমি কতটা তোমাকে চাই, কতটা তোমার দিকে আকৃষ্ট। আমি জানি, আর আমি একইভাবে তোমাকে চাই। ওরা ব্যালকনিতে বসে একে অপরের হাতে হাত রেখে চোখে চোখ রেখে কিছু সময় কাটালো। ছোট ছোট আলাপ, হাসির আর নরম স্পর্শে রাতটা আরো গভীর হয়ে উঠলো। বৃষ্টি বা ঢেউয়ের শব্দ, বাতাস সবকিছু যেন এই মুহূর্তে আরামদায়ক করছে। ঈশান তুলিকে কোলে নিল। দুজনেই শান্তি আর ভালোবাসার আবেশে ঘুরে বেড়ালেন, নিজেরাই একরকম পৃথিবী থেকে আলাদা হয়ে। আমাদের ভালোবাসা আজ শুরু তুলি। হ্যাঁ, আজ থেকে সব সময়। ঈশান তুলিকে বেডে নিয়ে শুইয়ে দিল। তারপর তুলির বুক থেকে আঁচল সরিয়ে মুখ ডুবিয়ে দিল বুকে। তুলি কেঁপে উঠলো। ঈশান থামলো না, সে আস্তে আস্তে তুলির সমস্ত পোশাক খুলে ফেললো। তারপর তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনকে আদর করতে থাকলো। দুজনের নিঃশ্বাস সারা ঘর বাড়ি খাচ্ছে। দুজনে নিঃশ্বাস সারা ঘরে বাড়ি খাচ্ছে। আস্তে আস্তে দুজন ডুবে গেল ভালোবাসার রাজ্যে। 5 বছর কেটে গেছে। সময় যেন চোখের পলকে পাল্টে দিয়েছে ঈশান তুলির সংসারের প্রতিটি কোণ। এখন তারা আগের মতো ঝগড়াটে দম্পতি নয়, বরং ছোট ছোট মান অভিমানের ভেতরে লুকিয়ে আছে ওদের ভালোবাসার সন্ধ্যা। ঘড়িতে তখন রাত 8টা। তুলি ডাইনিং টেবিলে বসে আছে, মুখে হালকা রাগের ছাপ। গরম ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, অথচ খাবার এখনো স্পর্শহীন। ঠিক তখনই দরজার সামনে ডোরবেল বাজলো। ঈশান দরজা খুলে ভিতরে ঢুকলো, ক্লান্ত মুখ, হাতে অফিস ব্যাগ। তুলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সময়টা দেখছো? এটা কি অফিস শেষ করার সময়? ঈশান ব্যাগ নামিয়ে হেসে বলল, এইবারও রাগ করলে? ট্রাফিক এমন যে মনে হয় পুরো শহর আমার সাথে শত্রুতা করছে। তোমার ট্রাফিকের অজুহাত শুনে এখন চাও ঠান্ডা হয়ে যায়। আমি কি সারাদিন তোমার জন্য বসে থাকবো? ঈশান চেয়ার টেনে বসলো, হালকা হেসে বলল, বসো, রাগ করলে তো সুন্দর লাগে। চুপ করে খাও, আমার সামনে মিষ্টি কথা বললে কাজ হবে না। ঠিক তখনই পাশের থেকে ছোট্ট কণ্ঠে মিষ্টি হেসে উঠলো তাদের 4 বছরের মেয়ে ইরা। চুলে ছোট্ট ফিতা, হাতে পুতুল ধরে বলল, বাবা, আমি কিন্তু আম্মুর মতো জুনিয়র ছেলেকে বিয়ে করব। ঈশান আর তুলি দুজনেই একসাথে অবাক হয়ে তাকালো।
কি বললি মা? জুনিয়র ছেলে কেন বিয়ে করবি? জুনিয়র ছেলে বিয়ে করলে আমার উপর দিয়ে কথা বলতে পারবে না, যেমন আম্মু রাগারাগি করে আর তুমি বিড়ালের মতো চুপ করে বসে থাকো। আমি চাই আমার একদিন এমন স্বামী থাকুক যে চুপচাপ বসে থাকবে, আমি রাগ করবো। দেখো ঈশান, তোমার মেয়েও এখন আমার পক্ষ নিল। ঠিক আছে মা, তোর জন্য আমি একদম তোর মায়ের মতো সিনিয়র মেয়ের উপযুক্ত জুনিয়র ছেলেই খুঁজে রাখবো। তবে তুই তখন যেন মায়ের মতো চুপচাপ স্বামী সামলাতে পারিস। এরা খিলখিলিয়ে হেসে ঈশানের গলা জড়িয়ে ধরলো। তুলি তাকিয়ে রইল, চোখে তৃপ্তি, মুখে হালকা হাসি। জীবনের এই 5 বছর ওরা শিখেছে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না, বরং একে অপরের রাগ, জেদ আর নীরবতাকেও ভালোবাসা। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঈশান, তুলি আর ইরা তিনজনের হাসি ভরে উঠল ছোট্ট সংসারটা। একসময় জোর করে বিয়ে করার রাগে সিনিয়র আপু এখন সেই সংসারের প্রাণ, আর জুনিয়র ছেলে ঈশান আজও সেই দিনের মতোই ভালোবেসে ফিস ফিস করে বলল, তুমি রাগ করলেও আমার পৃথিবীটা তোমাকেই ঘিরে তুলি।